আসসালামু আলাইকুম। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? ওকে। আজকের সেশনটা চেষ্টা করব খুব বেশি লম্বা সময় ধরে যেন না নেওয়া লাগে। মানে টপিকটা অনেক বড়, অনেকগুলো টপিক এখানে আছে, বাট মানে মোর দেন 50% টপিক আমরা হচ্ছে যখন বাংলাদেশের অর্থনৈতিক সেশন গুলো করেছি, মোস্ট প্রবাবলি সেগুলো সবাই আসিফ ভাই নিয়েছিলেন। তো সেইখানেও আমরা অনেক কিছুই কাভার করেছিলাম। তো যদি এরকম কোনো কিছু থাকে যেগুলো আপনাদের একদমই কাভার হয়ে গিয়েছে বা খুব বেশি আপনারা ভালো বুঝেছেন, তাহলে আমাকে একটু মেসেজে কুইকলি বলবেন যে ভাই এটা আমরা খুব ভালোভাবেই কমপ্লিট করেছিলাম, তাহলে সেগুলো আমি স্কিপ করবো বা সেখানে একটু কম সময় দিব। হ্যাঁ, তো আজকে আমরা মূলত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক বিষয়গুলিতে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, অর্থনৈতিক যে সম্পর্কগুলো রয়েছে, অর্থনৈতিক যে পলিসিগুলো রয়েছে, এরকম অনেক কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং মোটামুটি আমাদের বাংলাদেশের অর্থনীতির সাথে বাইরের দেশের অর্থনীতিগুলোর যে ধরনের সম্পর্কগুলো রয়েছে এবং সেই সম্পর্কগুলো আসলে কিসের ভিত্তিতে তৈরি হয়, আর কেনই বা আমরা সেই ধরনের সম্পর্কর দিকে যাই, বা সেই সম্পর্ক মেনটেন করার জন্য আমরা কখন কোন থিওরিগুলো ইউজ করি, বা কেন ইউজ করতে হয় সেগুলো, সেগুলো ছাড়া কি আমাদের আছে কি অন্য কোনো বিকল্প কিছু থাকে কিনা, এগুলোই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আর মনে হয় দেরি করার দরকার নেই, আমরা আমাদের মূল সেশনে ঢুকে যাই। আমি আপনার সঙ্গে রয়েছি মেহেদি হাসান। আচ্ছা, তো টপিক কি কভার করবো আমরা সিকুয়েন্সিয়ালি শুরু করলে বুঝতে পারবো। তো শুরুতে আমরা দেখবো হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যটা কিভাবে হয়। তো এখানে মোটামুটি হচ্ছে সব ডিটেলস নোট করে দেওয়া আছে, এগুলোতে সময় বেশি দিলাম না। যদি আমি এক লাইন বা দুই লাইনে বলতে চাই আন্তর্জাতিক বাণিজ্যটা কিরকম, সেটা হচ্ছে যে আমাদের যে আহ, দেশীয় মানে দেশজ যে বাণিজ্যটা রয়েছে, লোকাল যে বাণিজ্যটা রয়েছে, সেখানে সচরাচর কি হয় যে একটা নির্দিষ্ট এলাকা, ওকে, একটা নির্দিষ্ট এলাকায় যেমন সব রকমের প্রোডাক্ট বা ফসল সেখানে উৎপাদিত হয় না, সেরকম আবার একটা নির্দিষ্ট এলাকা অন্যান্য এলাকার বিভিন্ন রকমের সম্পদের উপর কিন্তু নির্ভরশীল হয়। সেভাবেই দেখা যায় যে কোনো আমাদের দেশের ভেতরে কোনো একটা জেলাতে হয়তো ধান বেশি উৎপাদন হয়, আবার কোনো একটা জেলাতে দেখা যায় যে গম বেশি উৎপাদন হয়, বা কোনো একটা জেলাতে আলু বেশি উৎপাদন হয়। এভাবে কিন্তু আমরা বিভিন্ন জেলার উপরে নির্ভরশীল, যেটা কিনা এখন এই মুহূর্তে একটা কাঠামোবদ্ধ ব্যাপার হয়ে কি হয়েছে যে বাংলাদেশের যে কারওয়ান বাজার রয়েছে বা কিছু কিছু গুরুত্বপূর্ণ হটস্পট রয়েছে, যেমন এই মুহূর্তে আমাদের ঢাকা শহরের আশপাশে অনেকগুলো এরকম হটস্পট রয়েছে, যেখানে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট আসে এবং সেখান থেকে আবার দেশের অন্যান্য জেলাতে, যে জেলায় যে যে পরিমাণে রিকোয়ার্ড থাকে সেই জায়গায় বা সেটা ট্রান্সফার করা হয়। এই সেম ভাবে পুরো আন্তর্জাতিক বাণিজ্যটা ঘটে থাকে। যেমন আমাদের দেশে কিন্তু সয়াবিন সেভাবে তৈরি হয় না। আমাদের দেশে একমাত্র কোন জেলাতে সয়াবিন উৎপাদন করার জন্য সয়াবিন উৎপাদনের জন্য যে র মেটেরিয়াল সেটা তৈরি করা হয় বলেন তো? আমাদের দেশে মাত্র একটি জেলাতেই এটা হয়। মানে সয়া তো একটা হচ্ছে কি বলবো, একটা গুল্ম উদ্ভিদ। এই যে সয়া যে উদ্ভিদটা, এটা আমাদের দেশে কোন জেলাতে উৎপাদন হয়? লক্ষ্মীপুর, রাইট, থ্যাংক ইউ সো মাচ। তো কিন্তু সেটা খুবই কম। নোয়াখালীতে এককভাবে বলা যায় না, মেইনলি লক্ষ্মীপুরে হয়ে থাকে। তো এটার যে সারা বাংলাদেশের যে একটা বৃহৎ যোগান, এটা কিন্তু মূলত আমরা কোথা থেকে করে থাকি? ব্রাজিল, ইউক্রেন, রাশিয়া বা এই ধরনের যে দেশগুলো রয়েছে সেখান থেকে আমরা কিন্তু মেইনলি এগুলো কালেক্ট করে থাকি। তো এই যে আমরা ঠিক যেমন একটা জেলার মানুষ আরেকটা জেলার একটা জেলার প্রোডাক্ট হয় আরেকটা জেলার প্রোডাক্টের মধ্যে নির্ভরশীল হই, সেম ভাবে আন্তর্জাতিক বাণিজ্যটা এভাবে হয়ে থাকে যে এক একটা দেশ একটা দেশের উপর বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ইস্যুতে ইনভলভ হয়ে থাকে। যেমন আমাদের দেশের যে পোশাক বাণিজ্য, সব থেকে বড় ডিপেন্ডেন্ট কারা আমরা জানি হচ্ছে ইইউ। আরো বেশি মানে একক বাণিজ্য হিসেবে যদি বলতে তাহলে বলতে পারি ইউএসএ। তো তারা কিন্তু আমাদের দেশ থেকে নেয়, কারণ কি তারা তাদের দেশে সেই পরিমাণে উৎপাদন করতে পারছে না, বা যদি করেও তাহলে কিন্তু তাদের প্রোডাকশন কস্টটা অনেক বেশি হয়ে যায়। তো আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেটাও দেখবো যে এই যে বাণিজ্য করতে গিয়ে কস্ট বেশি হওয়ার কারণে যেমন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে নিচ্ছি, সেরকম ভাবে সব ক্ষেত্রে কি আমরা এটা করি কিনা, এরকম অনেকগুলো বিষয় এই জায়গাতে থাকে। তো আন্তর্জাতিক বাণিজ্য মোটামুটি তিনটা তত্ত্বের উপরে বেস করে তৈরি হয়। যেমন একটা হচ্ছে দেখেন অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি বা চরম সুবিধা তত্ত্ব, যেটা একদম পৃথিবী শুরু থেকে বা মানুষের জন্মের পর থেকে মূলত এইটার উপর ভর করে বাণিজ্যগুলো চলে আসছিল। হ্যাঁ, যে যে যেখান থেকে সর্বোচ্চ লেভেলে মানে চরম সুবিধা পেয়ে থাকবে সেটার উপর বেস করে হচ্ছে বাণিজ্যগুলো টিকে থাকবে। যে জিনিসটা আমরা দেখেছি খুব বেশি ইউজ করা হয়েছিল কোথায়, যেমন চীনে। চীন কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে অনেক পরে এসেছে। মোটামুটি ধরা যায় যে 1930-40 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তারা কিন্তু
যাবতীয় যা কিছু প্রয়োজন হয় তারা কিন্তু তাদের নিজেদের দেশেই উৎপাদন করার চেষ্টা করেছে এবং কখনোই আরেক দেশের সাথে কোনো আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু যায়নি। তারা একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরির মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যদি একটা দেশ যদি আসলেই যদি তারা ইকোনমিক্যালি ডেভেলপড হতে চায়, তাহলে আসলে তুলনামূলক সুবিধা তত্ত্বটাই তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি এটা কিভাবে কাজ করে দেখেন, ইউএস এর কাছে টাকা আছে কিন্তু সেই পরিমাণে ম্যান পাওয়ার নেই। এই কারণে ইউএসএ কোথায় ইনভেস্ট করে বলেন তো? তার চিপ বানানোর জন্য তাইওয়ানে ইনভেস্ট করে, ভিয়েতনামে ইনভেস্ট করে। চীনও এখন সেই আগেই বলেছিলাম ওরা কপি পেস্ট থিওরিতে বিশ্বস্ত। এখন চীন কি করতেছে দেখেন, চীন আমাদের দেশে যেমন আমরা পোশাক উৎপাদন করি, চীন নিজেও পোশাক উৎপাদনে কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে 1 নম্বরে রয়েছে। কিন্তু তারা খেয়াল করছে চীন যেহেতু দিনে দিনে একটা উন্নত দেশ হয়ে যাচ্ছে বা অলরেডি উন্নত দেশের দিকে চলে গিয়েছে, তার কারণে তাদের অভ্যন্তরীণ যে লেবার কস্ট এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে তারা কি করছে এখন তুলনামূলক সুবিধা তত্ত্বটা ব্যবহার করে, তাদের তো টাকা আছে, তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি আছে, তারা আফ্রিকার বিভিন্ন দেশে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো করার চেষ্টা করছে। এতে করে কি হচ্ছে, এই তুলনামূলক সুবিধাটা নেওয়ার মাধ্যমে সেই জায়গায় যেহেতু লেবার কস্ট কম, সরকারি বিভিন্ন রকমের ব্যারিয়ার গুলো অনেক কম, তাই সেই জায়গা থেকে সেই সুবিধাটা নিয়ে সেই আফ্রিকাতে সেই প্রোডাক্ট গুলো উৎপাদন করার পর যখন তারা মিডল ইউরোপ বা ইউএসএ তে যখন সেল করবে, তখন কিন্তু সেই জায়গায় এটা লেখা থাকবে না যে মেড ইন আফ্রিকা, সেটা কিন্তু লেখা থাকবে কি মেড ইন চায়না। কারণ কি, মেইনলি তো সবকিছু চায়না বেস করেই করা হচ্ছে। এইটাই হচ্ছে মূলত কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, বা এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে, মানে এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে জনপ্রিয় হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি। তবে রিসেন্টলি অনেক জায়গাতে নিউ ট্রেড থিওরিটাকেও খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেখানে কোনো একক ভিত্তিক কিছু থাকবে না। যেমন আমাদের বাংলাদেশেই, মানে আমাদের বাংলাদেশে অফিস রয়েছে কিন্তু মূল হেড অফিস হচ্ছে ইউএসএ তে। যেমন এটাকে একটা সিম্পলি যদি আপনারা যারা প্রাইম সিলিকন বা উল্কাসেমের নাম যদি কেউ শুনে থাকেন, এরা সবাই হচ্ছে চিপ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ইউএসএ তে এদের অফিস, এদের একটা সাব অফিস আছে বাংলাদেশে, এখানে হচ্ছে হেড অফিস। এরা কি করে, এই যে সিলিকন ভ্যালিতে যে বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে তাদের কাছে কাজ নেই। ধরেন সিলিকন ভ্যালিতে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ফেসবুক, ফেসবুক বলতেছে কি আমরা নতুন একটা ডেটা সেন্টার করবো, আমাদের 5,000 পিস হচ্ছে নতুন করে আইসি লাগবে। এই কোটেশনের মাধ্যমে এই কাজটা ইউএসএ তে একটা কোম্পানি পাইলো, যেটার সাব অফিস কোথায়, বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু চিপ বানানোর মতো কোনো ক্ষমতা এখনো পর্যন্ত নাই। সরকার ট্রাই করছে বাট এখনো পর্যন্ত নাই। কিন্তু বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে ম্যান পাওয়ার, যারা কিনা চিপ ডিজাইন করতে পারে, মানে যেটাকে সফট কপি বলে, মানে কম্পিউটারের ভেতরে গিয়ে কিভাবে চিপটা বানানো যাবে সেটা করতে পারে। তো তারা এই কাজটা তাহলে বাংলাদেশের সেই সাব কোম্পানিকে দিচ্ছে, এরা চিপটা ডিজাইন করে আবার এই ইউএস এর এই কোম্পানিকে দিচ্ছে। যখন এই চিপটা যখন মানে সফট কপিটা যখন কনফার্ম হচ্ছে এবং এটা যখন ফেসবুককে দেওয়া হচ্ছে, ফেসবুক কনফার্ম করতেছে হ্যাঁ ঠিক আছে এই যে চিপের ডিজাইনটা এটা আমাদের পছন্দ হয়েছে, তখন এরা আবার সেটা কি করছে, ভিয়েতনাম বা কম্বোডিয়া এইরকম দেশে পাঠাচ্ছে, যেখানে চিপ ডিজাইন মানে হার্ডওয়্যার যেটা মানে একদম অরিজিনাল চিপ বানানোর যে মেশিন গুলা বা যে ম্যান পাওয়ার সেটা আবার এখানে আছে। কিন্তু এরাও কি এতখানি টেকনিক্যালি সাউন্ড না যে চিপের অরিজিনাল যে ডিজাইনটা সেটা তৈরি করতে পারবে। এরা শুধুমাত্র কপি পেস্ট বা হচ্ছে তাদেরকে মানে কাইন্ড অফ শ্রমিক, তাদেরকে যদি আপনি প্যাটার্নটা দিয়ে দেন যে কিভাবে কাজ করতে হবে, তারা সেই অনুযায়ী কাজ করতে পারবে। তার মানে কি দেখেন, একটা কাজের জন্য কতগুলো দেশ এখানে চেইন অফ রিয়াকশনের মতো কাজ করতেছে। এই বেসটাকে বলা হচ্ছে নিউ ট্রেড থিওরি বা হচ্ছে নতুন বাণিজ্য তত্ত্ব। যে তার নিজস্ব কোনো অফিস থাকবে এরকম কোনো ব্যাপার নেই, মানে থাকতেও পারে নাও থাকতে পারে, একটা একক দেশ সেটা কন্ট্রোল করবে এমনও ব্যাপার থাকবে না। আবার সুযোগ সুবিধা যেটা নিবে, মানে এখানে কি হয়, একটা ধরেন মালিক পক্ষ, একটা হচ্ছে কাস্টমার পক্ষ। এই যে পক্ষগুলো এগুলো কোনো একক দেশ বা একক জায়গা থেকে হবে না, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হতে পারে এবং তার ফ্যাসিলিটিস দেশের পৃথিবীর বিভিন্ন মানুষই আলাদা আলাদা ভাবে নিতে পারে। এই মূলত হচ্ছে মোটামুটি 3টা ভাগে ভাগ করা। তো এই মুহূর্তে সব থেকে বেশি চলমান যদি বলা হয় যে এখন কোনটা সব থেকে বেশি প্র্যাকটিসড বা আপনাকে যদি বলা হয় আপনি কোনটা ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনারা ইউজ করবেন হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরিটাকে। আশা করি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিতে পেরেছি। মুক্ত বাণিজ্য নিয়ে আপনারা অলরেডি অনেকবার কথা বলেছেন, এখানে ডিটেলস বলার কিছু নাই। সিম্পলি যদি বলি যে এমন একটা বাণিজ্য ব্যবস্থা যেটা হচ্ছে একটা দেশকে বা তার দেশের প্রোডাক্টকে পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে ওই দেশের অভ্যন্তরীণ বাণিজ্যতেও কম্পিট করার যে রাইটটা দেয়, অথবা সেই দেশের ভেতরেও একটা দেশের ভেতরে যদি একই প্রোডাক্ট নিয়ে যদি 100টা কোম্পানিও খোলা হয়, প্রত্যেকেই সমানভাবে সেই কোম্পানি মানে সেই দেশের মার্কেটকে ক্যাপচার করতে পারবে। এই যে রাইটটা, এটাকে বলা হচ্ছে মুক্ত বাণিজ্য। দেশের ভেতরেও সে ইচ্ছা মতো বাণিজ্য করতে পারবে এবং
দেশের অন্যান্য দেশে গিয়েও সে ফ্রিলি সেই বাণিজ্যটা করতে পারবে। সেটাকে বলা হচ্ছে মুক্ত বাণিজ্য, যেটা মূলত সব থেকে বেশি মানে প্রায়োরিটি দিল বা হচ্ছে সব থেকে বেশি ফোকাস করলো, সেটা করলো কি হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো মুক্ত বাণিজ্যের সাথে সরাসরি এগুলো হচ্ছে কি মুক্ত বাজার অর্থনীতি, এটা একদমই রিলেটেড। আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির সুবিধাগুলো কি। এখানে একদম সুন্দর করে গোছানো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে আপনারা ইজিলি ব্যাখ্যা করতে পারবেন। পূর্ণ প্রতিযোগিতা কি, যে কোনো মার্কেটে গিয়ে আপনি ফুললি নিজের মতো করে প্রতিযোগিতা করতে পারবেন, ঠিক যেভাবে আমাদের দেশে এসে কোকা কোলা প্রতিযোগিতা করে, ঠিক আবার মানে ধরেন যদি এক্সাম্পল দেই, বিডিতে এসে যেমন কোকা কোলা ঠিক যেভাবে কম্পিটিশন করে, ইন্ডিয়াতে প্রাণ গিয়ে সেম ভাবে কিন্তু কম্পিটিশন করছে, সেম ইস্যু। এটা মুক্তবাজার অর্থনীতির কারণে এই সুযোগটা হচ্ছে। সর্বোচ্চ উৎপাদন ব্যাপারটা কিরকম, যার 100 টাকা আছে সে 100 টাকার উৎপাদন করবে, যার 1 লাখ টাকা আছে সে 1 লাখ টাকার উৎপাদন করবে। সরকার এখানে কোনো লিমিট দিয়ে দিবে না যে না তোমার 1 লাখ টাকা যতই থাকুক তুমি 10,000 টাকার উৎপাদন করবা, না, এটা হবে না। যে যতখানি পারবে সর্বোচ্চ উৎপাদন করতে পারবে। দ্রব্যমূল্যের ভারসাম্য বলতে বোঝানো হচ্ছে যে একজন একচেটিয়া বিজনেস এখানে করতে পারবে না। মানে একটা প্রোডাক্টের অ্যাকচুয়াল দাম মানে লজিক্যাল দাম হওয়া উচিত 10 টাকা, সেটাকে আরেকটা কোম্পানি 100 টাকায় সেল করতে পারবে না। এই আসপেক্ট থেকে বলা হচ্ছে ভারসাম্য। সে যদি আসলে এটার দাম 100 টাকা করে, অন্য একটা কোম্পানি এটাকে ঠিকই 10 টাকায় সেল করবে, তখন সে বাধ্য হয়ে যাবে, যদি তার প্রোডাক্ট আসলে সেল করতে হয় সে তার প্রোডাক্টকে 10 টাকায় আনতে বাধ্য হবে। এই কারণে বলা হচ্ছে দ্রব্যমূল্যের একটা ভারসাম্য হয়। প্রযুক্তির উৎকর্ষ সাধন তো অবশ্যই হবে, কারণ কি সবাই চাইবে যেন সব থেকে কম দামে প্রোডাক্ট উৎপাদন করা যায়, তার পাশাপাশি আবার সব থেকে অল্প সময়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করা যায়, এবং এই কাজগুলো করতে হলে একমাত্র প্রযুক্তির দ্বারাই সম্ভব। এই কারণে প্রত্যেকটা কোম্পানি চাইবে তার প্রযুক্তির একটা উৎকর্ষ করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে ক্রেতার স্বার্থ সংরক্ষণ হয় কিভাবে। এই যে দেখেন, যদি একচেটিয়া বিজনেস হতো তাহলে কিন্তু আসলে আপনাকে বাধ্য হয়ে 100 টাকাতে কিনতে হতো, কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, তার মানে আলটিমেটলি এটা কোন গোলটা মানে অর্জন হচ্ছে, সেটা হচ্ছে ক্রেতার স্বার্থ সংরক্ষণ হচ্ছে। এবং খুব স্বাভাবিক, কম্পিটিটিভ বাজারে পণ্যের মূল্য কম হবে বা সর্বনিম্ন মূল্যে আপনি পণ্যটা পাবেন। এবং যেহেতু অনেকগুলো কোম্পানি এইরকম হওয়ার সুযোগ নেয় যে মার্কেট থেকে হঠাৎ করে প্রোডাক্টটা আউট হয়ে যাবে, যার ফলে পর্যাপ্ত পরিমাণে দ্রব্যের সরবরাহ নিশ্চিত হবে। এবং এত কিছুর ফলে যেটা হবে, দেশে অর্থনৈতিক অবকাঠামোগত একটা উন্নয়ন হবে। তো অল্প অল্প করে বললাম, বাকিগুলো আশা করি যে আপনি ডিটেলস বলতে পারবেন। আচ্ছা, আর কারো কি স্লাইড চেঞ্জ হচ্ছে না? আমার কাছে এই মুহূর্তে যে স্লাইডটা, সেখানে লেখা আছে মুক্তবাজার অর্থনীতির সুবিধা। আচ্ছা, তবে এই মুক্তবাজার অর্থনীতির ফলে কিন্তু বেশ কিছু অসুবিধাও হয়। এটাও হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সব সময় দেখবেন মুক্তবাজার অর্থনীতি নিয়ে খুব 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 পজিটিভ কথা বলা হয়, অনেক অনেক বেশি পজিটিভ কথা বলা হয়। সেটা হচ্ছে কি বলবো, নিউজ মিডিয়ায় বলেন, সরকার পক্ষ বলেন, সব জায়গাতে দেখবেন সবসময় পজিটিভ কথা বলা হয়, নেগেটিভ কথাগুলো খুব বেশি বলা হয় না। এটা হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য খুব ভালো হলেও থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলো রয়েছে, যেমন বিশেষ করে বাংলাদেশ, এই সমস্ত দেশের জন্য মুক্তবাজার অর্থনীতি একটা বিশাল বাধার অবস্থাও তৈরি করে। সুতরাং আমাদেরকে অসুবিধাগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন দেখেন, উন্নয়নশীল দেশে শিল্পের প্রসারে বাধা কিরকম। ধরেন আমাদের দেশে এই যে এখন না হয় একটা রিলিজিয়াস ক্রাইসিস তৈরি করার মাধ্যমে মোজোকে হাইলাইট করা হলো, কিন্তু আরো কিছুদিন আগেও যদি আপনি যান, শুধুমাত্র কারণ মোজো কেন হবে, এখানে কিন্তু আরো অনেক রকম কিন্তু প্রোডাক্ট ছিল, মানে এই ধরনের, এই যে ক্লেমন, মোজো, বা হচ্ছে আরো এই ধরনের কি কি আছে, উইং টুইং, আরো অনেকগুলো এই ধরনের প্রোডাক্ট এসেছিল। কিন্তু আপনাদেরকে যদি দোকানে পাঠিয়ে বলা হয় যে আপনি কি ড্রিঙ্কস কিনবেন, আমি বলতেছি না ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, এটাকে আমি দূরে রেখে বলতেছি যে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু গুলো কিছু হয়নি। সেই জায়গা থেকে আপনাকে যদি বলি কোনো সফট ড্রিঙ্কস কিনতে, আপনি কিন্তু গিয়ে অবশ্যই হয় কোকা কোলা ব্র্যান্ডের নেবেন, নাহলে পেপসিকো ব্র্যান্ডেরই নেবেন। তো এই যে এইটার ফলে এই যে দেশের অভ্যন্তরীণ শিল্পের যে একটা বাধা আসলো, এইটা কিন্তু মুক্তবাজার অর্থনীতির কারণেই ঘটলো। যদিও কোকা কোলাকে আমাদের দেশে না আনতে দিতাম, তাহলে কিন্তু ঠিকই আকিজের পণ্য বলেন বা প্রাণের পণ্য ঠিকই কিন্তু মানে সারা দেশে কিন্তু খুব ভালো একটা প্রচার হইতে পারতো। আকিজ বা প্রাণ অনেক বড় কোম্পানি, সুতরাং তাদের জন্য হয়তো তারা পেরেও যেতে পারে। কিন্তু যারা একদম ছোট কোম্পানি, যেমন খুব সিম্পলি যদি একটা এক্সাম্পল দেই, আজ থেকে 15 বছর আগেও আপনার লোকাল মার্কেট, ধরেন যারা রাজশাহী থাকেন বা হচ্ছে ধরেন সিলেট থাকেন, এগুলো বেশ বড় বড় শহর। আরেকটু ছোট যদি যায়, ধরেন মাদারীপুর, তারপরে হচ্ছে নোয়াখালী, বা মনে করেন নওগাঁ, এরকম ছোট ছোট জেলাগুলোতে আপনাদের যে টং দোকান বলা হয় বা কনফেকশনের দোকানগুলো বলা হয়, এখানে কিন্তু লোকাল যে
পাউরুটির দোকানগুলো ছিল সেখানকার যে পাউরুটি সেটাই কিন্তু পাওয়া যাইতো, এবং এই কারণে কিন্তু অসংখ্য লোকাল কিন্তু কনফেকশনারি বা ব্রেড ফ্যাক্টরি ছিল কিন্তু। কিন্তু এখন আপনি একটা ছোট্ট থানাতেও গেলে দেখবেন সেখানে কিন্তু অল টাইমের ব্রেড পাওয়া যায়। এবারে আমি আমার জেলাতে গেলাম, আমি গিয়ে লোকাল ব্রেডই পাইলাম না। আমি কি কি পাইলাম দেখেন, আমাকে অপশন দেওয়া হলো হয় অল টাইম, না হলে হচ্ছে ফু ওয়ান, আর আমার বাসা যেহেতু জয়পুরহাটে, ওখানে আকবরের একটা চল আছে। তো এই তিনটা ব্রেড হচ্ছে সেখানে খুব জনপ্রিয়, কিন্তু লোকাল মার্কেটের কোনো ব্রেডই আমি সেখানে পাইনি। তো চিন্তা করেন এই যে একটা বিষয়, মানে আমি ইন্টারন্যাশনাল কথা বাদই দিলাম, দেশের ভেতরেও একদম লোকালি একটা নির্দিষ্ট জেলার যে এই যে ব্রেড ফ্যাক্টরি গুলো আছে তারাও কিন্তু একটা সংকটে পড়ে গেল। তার মানে কি, শিল্প প্রসারে একটা বাধা পড়ে যাচ্ছে। আচ্ছা, বিদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি খুব স্বাভাবিক, এইটা আপনি কোকা কোলাতে ইজিলি ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ, যে কোকা কোলার কারণ খুব স্বাভাবিক ভাই, আমার নিজের কথা যদি আমি বলি, আমার স্প্রাইট খুব ভালো লাগে। তো খুব স্বাভাবিক ভাবেই মানে আমার চাহিদা বেশি, মানে কি আমার এইরকম পার্সেন্টেজ এটাই বেশি থাকবে। এই কারণে আমরা দেশীয় পণ্য ইউজ করব না। যেমন যদি পারফিউমের কথা বলেন, সচরাচর আমরা কি বলি, কুল একটা সময় হয়তো খুব সবাই ইউজ করতাম, আমাদের টাকা পয়সা কম ছিল, বুদ্ধি হওয়ার পর কিন্তু এখন সবাই কি মনে করে যে একটু একটু টাকা লাগবে তো কি হয়ে গেছে, আমরা একটু বাইরের প্রোডাক্ট ইউজ করব। এই ধরনের একটা বিষয় থেকে যায়। পণ্যের কৃত্রিম সংকট, এই জিনিসটা তো খুবই 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 বেশি হয়, যেগুলো হচ্ছে ভালো প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক যেই মুহূর্তে মনে হচ্ছে যে প্রোডাক্টের দাম আরেকটু বেশি করা উচিত, দেখবেন ওই পণ্য মার্কেট থেকে গায়েব। 1 মাস ধরে আপনি খুঁজুন, ওই পণ্য মার্কেটে পাবেন না। ঠিক 1 মাস পরে ওই পণ্য আবার মার্কেটে চলে আসবে, কিন্তু দেখবেন পণ্যের প্রাইস 10 টাকা, 20 টাকা, 30 টাকা বেড়ে গেছে। এই ধরনের একটা পণ্যের একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়। মূল্য বৃদ্ধি, পণ্যের গুণগত মান হ্রাস, এই যে এইটা আবার করতে গিয়ে মানে অ্যাকচুয়াল যে দাম সেই দামে বিক্রি করতে গিয়ে কি হয়, পণ্যের গুণগত মান অনেক কমে যায়। এটা একটা মানে ক্রাইসিস হয়। এতে করে কি হয়, অর্থনৈতিক মন্দার প্রভাব আবার পাওয়া যায়। কিরকম, এটা কিভাবে হয় কাজ করে দেখেন। এই যে কোকা কোলা তো নিজে এসে আমাদের দেশে কিন্তু বিজনেস করে না, তার একটা ভেন্ডর নাই। যেমন আমাদের দেশে এই মধ্যে কোকা কোলা প্রাণ বিক্রি করতেছে। আবার দ্য ইন্টারন্যাশনাল বেভারেজ, যেটা তাদের নিজস্ব কোম্পানি, তারাও এখন মানে বাংলাদেশে রয়েছে, তারপরেও তারা কিন্তু একটা লোকাল ভেন্ডর নিচ্ছে। কিন্তু মূল যে প্রফিটটা, হ্যাঁ, লোকাল ভেন্ডর নেওয়ার পাশাপাশি মূল যে প্রফিট, এটা কিন্তু কোকা কোলার মেইন কোম্পানিতে চলে যাচ্ছে। এতে করে সরকারের বা বাংলাদেশের ভেতরের অভ্যন্তরীণ অর্থনৈতিক কিন্তু উন্নয়ন খুব বেশি হচ্ছে না। কিন্তু এই যে লোকাল যে ফ্যাক্টরি গুলা যে একটা সংকটে পড়ে গেল, এখানে কিন্তু শুধু একটা ফ্যাক্টরি সংকটে পড়ে এমন কিন্তু না। এখানে যে লেবাররা কাজ করে, প্রায় দেখা যায় লেবার ছাঁটাই হয়ে যাচ্ছে। তারপরে প্রচুর ধরেন যে যদি আমি একটা ব্রেড ফ্যাক্টরির কথা বলি, সেখানে প্রচুর কিন্তু ভ্যান গাড়ি থাকে, যারা সকালবেলা উঠে সব দোকানে দোকানে গিয়ে ব্রেড গুলো দিয়ে আসে। তো তাদের এই যে এই চাকরিটা তারা হারিয়ে ফেলে। এটা শুধু একটা কথা বললাম, আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যান, আপনি যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যান, এই সাইকেলটা সেম। একটা কোম্পানি ঢুকে পড়তেছে, মানে হচ্ছে সেই কোম্পানির সাথে যতগুলো আই মানে জব করে এমপ্লয়ি, তাদের ক্রাইসিস, এবং তাদের সাথে যে ফ্যামিলি গুলো রয়েছে তাদের একটা ক্রাইসিস, এবং ওভারঅল সারা দেশে কিন্তু একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হচ্ছে। সো এটা একটা কিন্তু ভয়ঙ্কর ইস্যু। এর পাশাপাশি মুদ্রা সংকোচন সৃষ্টি, এটা যেটা হয়, এটা আমাদের দেশে এই মুহূর্তে সব থেকে একটা সিরিয়াস ক্রাইসিস। কিরকম, ধরেন আমার এই মুহূর্তে মাসে হচ্ছে ইনকাম 10,000 টাকা, কিন্তু ধরেন 2023 সালেও আমার ইনকাম 10,000 টাকায় ছিল, এখন আমার ইনকাম 10,000 টাকায় আসছে। কিন্তু গত বছর আমি যখন আলু কিনছি তখন 20 টাকা কেজি আলু ছিল, হ্যাঁ আলু। আবার পেঁয়াজ ছিল হচ্ছে 50 টাকা কেজি। এখন আমি বাজারে যাচ্ছি এই 24 সালে এসে, আলুর কেজি হয়ে গেছে অলরেডি 50 টাকা, 60 টাকা করে, আর পেঁয়াজ হয়ে গেছে 90 টাকা। কোনো কথাই বলা যাবে না, পাবেনই না, কিনতেই পারবেন না। আমার স্যালারি কিন্তু ফিক্সড, কিন্তু প্রোডাক্টের দাম অলরেডি বেড়ে গেল। এখন এই মুদ্রা সংকোচন কিভাবে হবে? এই যে এখন আমাকে নিজের, এখন আগে আমি যে তরকারিতে যে পরিমাণে প্রোডাক্ট ইউজ করতাম, এখন কমাই দিব, কিছু করার নাই আমার। এইভাবে নিজের অবস্থানকে সংকোচন করা বা মুদ্রা সংকোচন করার যে একটা সৃষ্টি হচ্ছে, এতে করে এই আমার যদি আসলে ওই পরিমাণে আয় থাকতো, আমি কিন্তু আসলে এই পরিমাণে আগের মতোই কিন্তু কিনতাম। এতে করে যেটা হতো, আমি প্রচুর খরচ করতাম, এবং যে দোকানগুলো থেকে আমি খরচ করতাম সেই দোকানদাররাও কিন্তু আবার প্রচুর প্রফিটেবল হতো, তারাও আবার আরেক জায়গা থেকে কিনতো, যার ফলে কি হতো, দেশের অর্থনৈতিক উন্নয়ন হইতো। কিন্তু সেইটা না করে আমি কি করতেছি, আমি আগে 5 কেজি যদি পেঁয়াজ কিনতাম, এখন আমি কিনছি 2 কেজি, আমি কিন্তু 3 কেজি কম কিনলাম। এতে করে কি হলো, যে দোকানদার যেটা বিক্রি করতো তার প্রতিদিন যদি 100 কেজি বিক্রি হতো, এখন কিন্তু সেই 100 কেজি বিক্রি হচ্ছে না, তার দেখা যাচ্ছে 50 কেজি বিক্রি হচ্ছে। যার ফলে ওভারঅল সমাজে কিন্তু একটা মুদ্রা সংকোচন সৃষ্টি হচ্ছে, যেটা একটা দেশের অর্থনীতির জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এই দুইটা হচ্ছে রিলেটেবল, উন্নয়ন দেশের দুর্বল অর্থনীতি এবং মুদ্রা সংকোচন।
আচ্ছা, এটাও রিলেটেড, উন্নত দেশগুলোর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে বাধা, সেম, এটা একদমই রিলেটেবল বিষয়। আর ডাম্পিংটা আমরা সামনে পড়বো, যে ডাম্পিং কেন হয় বা ডাম্পিং এর ফল মানে মুক্ত বাজারের ফলে ডাম্পিং কেন ঘটে, এটা আমরা সামনে পড়বো। আচ্ছা, এখন আমরা কিছু শর্ট নোট বা সংজ্ঞা দেখব। এটাই হচ্ছে আজকের সেশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ট্যারিফ। এক লাইনে একটু বলেন তো আপনারা কে কি বোঝেন ট্যারিফ সম্পর্কে। আচ্ছা, আমদানি পণ্যের উপরে শুল্ক কর, আমদানি শুল্ক, ট্যাক্স, ইম্পোর্ট এক্সপোর্ট, পণ্যের জন্য শুল্ক দেওয়া। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। মানে ট্যারিফের যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে ব্যাপারটা এরকম আসে যে শুল্ক, ট্যারিফ মানে হচ্ছে শুল্ক। এবং এটা কিভাবে হয়, সেটা হচ্ছে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে মূলত। যে আমরা যখন একটা প্রোডাক্ট আমরা আমদানি করব আরেক দেশ থেকে, মানে যদি আমি ধরেন এ একটি দেশ আর বি আরেকটি দেশ, আমার বি দেশে আমার যে প্রোডাক্টটা দরকার, ধরেন এক্স আমার একটা প্রোডাক্ট প্রয়োজন যেটা আমার দেশে উৎপাদন হয় না, কিন্তু এর এই দেশে উৎপাদন হয়। তাহলে এই প্রোডাক্টটা যদি আমি আমার দেশে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের দেশের সরকার যে ধরনের একটা মানে এক্সট্রা একটা টাকা যে অ্যাড করে দেয় বা একটা অর্থ যে অ্যাড করে দেয়, সেটাকে বলা হচ্ছে শুল্ক। ব্যাপারটা কিভাবে কাজ করে, ধরেন একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, ধরেন পেঁয়াজ ইন্ডিয়াতে, ধরেন ইন্ডিয়া থেকে আমাদের দেশে একটা প্রোডাক্ট নিয়ে আসা হবে। সেইখানে ধরেন পেঁয়াজ নিয়ে আসবো আমরা, হ্যাঁ, অনিয়ন নিয়ে আসবো। তো ইন্ডিয়া সেটাতে 30 টাকা করে বিক্রি করবে। তো আমাদের দেশে যখন এটা আসবে, আমরা এখানে মানে সরকার যেটা করবে সেটা হচ্ছে, সরকার মানে এই পেঁয়াজ তো সরাসরি ক্রেতা কিনবে না, এইখানে যারা বিক্রেতা রয়েছে পেঁয়াজের বাংলাদেশে, তারা কিন্তু মিলেটে ইন্ডিয়া থেকে কিনবে। তো তারা 30 টাকা করে কিনতে পারবে না, তারা ইন্ডিয়াকে 30 টাকা দিবে, কিন্তু তার সাথে সাথে আবার এই বাংলাদেশ সরকারকে আবার এবার ধরুন 10 টাকা করে শুল্ক দিতে হবে। তাহলে বাংলাদেশ কিনবে সেটা কত টাকা করে, 40 টাকা করে। হ্যাঁ, এইটাই হচ্ছে এখানে ডিফারেন্স, যে ইন্ডিয়া ঠিকই কিন্তু 30 টাকা করেই বিক্রি করছে, কিন্তু বাংলাদেশের ভেতরে একটা যে পণ্য যে কিনবে মানে বিক্রেতা, সে কিন্তু এই পেঁয়াজটা কিনবে 40 টাকা করে। আর এই 10 টাকা এই শুল্কটা কে পাচ্ছে, সরকার। তো ট্যারিফ সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের জানতে হবে, ট্যারিফকে আরেকটা জিনিস বলা হচ্ছে আবগারি শুল্ক, বা আবগারি শুল্ক আরেকটা নাম আছে এক্সাইজ ডিউটি, সেটা আমরা সামনে দেখছি। তো এই যে 10 টাকা, আচ্ছা বলেন তো এই 10 টাকা কোথায় গিয়ে জমা হয়, সরকার যে 10 টাকা নেয়, না গভর্নমেন্ট রেভিনিউ ব্যাপারটা না, এগুলো কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর পড়া। হ্যাঁ, সরকার যে শুল্কটা নেয় সেটা হচ্ছে সংযুক্ত তহবিলে জমা হয়। এখন সংযুক্ত তহবিল ব্যাপারটা কি, সংযুক্ত তহবিল ব্যাপারটা হচ্ছে যেখানে সরকারের আয় ও ব্যয় দুইটা একই অ্যাকাউন্টে হয়। হ্যাঁ, সংযুক্ত তহবিল ব্যাপারটা এরকম, সরকার একটা বছরে একটা বাজেটের পরে যে পরিমাণে আয় করছে বা যে পরিমাণে ব্যয় করছে, যেই জায়গাটাতে এটার হিসাব নিকাশ করা হয়, সেইটাকে বলা হয় সংযুক্ত তহবিল। আর এই শুল্ক থেকে প্রাপ্ত যে অর্থটা, এটা সরাসরি সংযুক্ত তহবিলে অ্যাড হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে শুল্কটা তাহলে আমরা নিচ্ছি কেন। শুল্ক অনেকগুলো কারণে নেওয়া হয়, বা ট্যারিফ অনেকগুলো কারণে নেওয়া হয়। প্রথম যে কারণটা, সব থেকে হাইলাইটেড কারণ, প্রত্যেকটা দেশে যে কারণে নেয়, সেটা হচ্ছে এই যে একটা সরকার একটা দেশের মানুষের যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধাকে ইনশিওর করে, যে রাস্তাঘাট বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যে বিষয়গুলোকে ফ্যাসিলিটেট করে, সরকারের তো অন্য কোনো ইনকাম নেই, সরকার এটা কই থেকে পাবে, সরকারকে তো ইনকাম করতে হবে। তার জন্য সরকার কি করে, ট্যাক্স নেই বা আরো অন্যান্য ভাবে যে টাকাগুলো নেয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্যারিফ। তার মানে এটা হচ্ছে আসলে সরকারের খরচের জন্য, কি বলবো, সরকারের খরচের জন্য নেওয়া অর্থ, এটা বলা যেতে পারে। এটা হচ্ছে একটা কারণ, হচ্ছে ট্যারিফ। কিন্তু এটা হচ্ছে প্রথম কারণ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু বড় বড় কারণ আছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, ধরেন গাড়ি। আমাদের দেশের বেশিরভাগ মানুষের কিন্তু লজিক্যালি কিন্তু গাড়ি চালানোর মতো কিন্তু অবস্থা কিন্তু থাকার কথা ছিল না, কিন্তু সেই অনুযায়ী আমরা দেখতেছি যে বিশেষ করে শহর কেন্দ্রিক যে ফ্যামিলি গুলো রয়েছে, বেশিরভাগ মানুষেরই কিন্তু গাড়ি রয়েছে, এবং কিছু কিছু ফ্যামিলির কিন্তু একটা দুইটা তিনটা, কখনো কোনো আমরা শুনতে পাই আরো অনেক বেশি গাড়ি থাকে। তো সরকার যখন এটা ক্যালকুলেটিভ অ্যানালাইসিস করে দেখছে যে সরকার প্রতি বছর রাস্তাঘাট ঠিক করতে বা নতুন রাস্তাঘাট বানাতে যে পরিমাণে খরচ করতেছে, এবং একটা দেশের মানুষের ন্যূনতম আয়ের হিসাব অনুযায়ী যে পরিমাণে গাড়ি থাকার কথা, তার চেয়ে বেশ মানে অনেক বেশি পরিমাণে মানুষ গাড়ি কিনতেছে, তখন সরকার চিন্তা করলো যে এটা তো হতে পারে না। তার মানে কি, মানুষের যে পরিমাণে লিমিট ছিল তার চেয়ে বেশি সে ইনকাম করতেছে, তাহলে হোয়াই নট আমি তাদের কাছে এক্সট্রা টাকা নিব। দেখেন, পেঁয়াজ কেনার সময় কিন্তু 30 টাকার জন্য মাত্র 10 টাকা কিন্তু এখানে ট্যাক্স নেওয়া হলো, সরি শুল্ক নেওয়া হলো।
কিন্তু গাড়ির ক্ষেত্রে কার্যত ভেদে 100% থেকে 400% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। মানে একটা গাড়ির দাম যদি 10 লাখ টাকা হয়, তাহলে কিন্তু যখন বাংলাদেশে সেই গাড়িটা কেউ কিনতে চাবে, সেই গাড়িটার দাম 20 লাখ থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত হয়ে থাকে। অথচ গাড়িটার অ্যাকচুয়াল দাম কিন্তু 10 লাখ টাকাই। এবং সেই কারণে দেখবেন আমাদের দেশ থেকে যারা বাইরের দেশে পড়াশোনা করতে যায়, 2 বছর বা 3 বছরের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের খুব ইগোতে লাগে বা আমরা খুব গায়ে লাগে, যে আরে বন্ধুটা তো গিয়েই 2-3 বছরের মধ্যে একটা গাড়ি কিনে ফেললো। ব্যাপারটা যেটা হয় যে গাড়ি কিন্তু আসলেই কম দাম, কিন্তু আমাদের দেশের অ্যাসপেক্ট থেকে এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য সরকার চিন্তা করলো যে যেই মানুষটার গাড়ি নেওয়ার ক্ষমতা আছে এবং বেশি দিয়ে নেওয়ার ক্ষমতা আছে, তাহলে আমি কেন তার কাছ থেকে সেই টাকাটা নিব না। এইটা একটা ইস্যু, যে লিমিট এক্সেসিভ যে কস্ট, এটা বিয়ার করতে পারতেছে দেশের লোকজন, সুতরাং এই টাকাটা আমি অবশ্যই তাদের কাছ থেকে নিব, কেন নিব না। আচ্ছা, আরো একটা কারণে শুল্ক নেওয়া হয়, সেটা হচ্ছে যে দেশের প্রোডাক্টকে হচ্ছে বাঁচানোর জন্য। যেমন হচ্ছে কোকা কোলা বা এই ধরনের বাইরের দেশের যে প্রোডাক্ট গুলো। আচ্ছা, এটা একটা বড় ইস্যু হতে পারে হচ্ছে ধরেন একটা পারফিউম। হ্যাঁ, একটা পারফিউম, বাংলাদেশে যে পারফিউম গুলো ইউজ হচ্ছে বা যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোর যে পরিমাণে দাম, এখন বাইরের দেশ থেকে যে পারফিউমটা আসছে তার দাম কিন্তু তুলনামূলকভাবে এমনি বেশি হয়। ধরে নিলাম বাংলাদেশে একটা পারফিউমের দাম 100 টাকা। হ্যাঁ, ধরেন বাংলাদেশে একটা পারফিউমের দাম হচ্ছে 100 টাকা, আর শ্যানেল বা বাইরের দেশে একটা পারফিউমের দাম ধরেন 2000 টাকা। এখন ধরেন যে কারো ক্ষেত্রে এই 2000 টাকা দিতে কোনো গায়ে লাগতেছে না। এখন সরকার কি করবে, আচ্ছা তোমার যেহেতু 2000 টাকা দিতে কোনো গায়ে লাগতেছেই না, ওকে ফাইন, আমি এখানে তাহলে ট্যারিফ বসাই দিলাম। ট্যারিফ দিয়ে কি করে ফেললো, এটার দাম আরো 1000 টাকা ট্যারিফ দিয়ে 3000 টাকা করে ফেললো। এই ধরনের একটা সিস্টেমে দেশের সম্পদকে রক্ষা করতে গিয়ে এক্সট্রা একটা ট্যাক্স নেওয়ার যে উপায়, সেটাকে বলা হচ্ছে ট্যারিফ। এরকম অনেকগুলো হিসাব সিস্টেমে সরকার হচ্ছে ট্যারিফ নিয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাবো ডিউটিতে। ডিউটি অনেক রকম হতে পারে, মূলত হচ্ছে এক্সাইজ ডিউটি বলা হয়। ডিউটি আবার বিশেষ করে যারা বিমানে যাতায়াত করেছেন তারা দেখেছেন যে ডিউটি ফ্রি নামেও একটা বিষয় থাকে। তো ডিউটি আর শুল্ক মোটামুটি একদমই কাছাকাছি, তবে ডিউটির যে ব্যাপারটা, ডিউটি আভ্যন্তরীণও হতে পারে, বাইরেরও হতে পারে। কিরকম, ধরেন আপনি একটা ব্যাংকে 10 লাখ টাকা ফেলে রাখছেন। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি সেই টাকাটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই টাকাটা আপনি যদি তুলে না নেন, তাহলে কিন্তু সরকার কি করবে, এখানে ডিউটি বসাবে। এখন মনে হয় সেটা 5 থেকে 7%, কিন্তু এটা নিয়ে অনেক কথা চলতেছে, 3.5% করার কথা বলা হচ্ছে। এই ধরনের একটা বিষয়, এটা নিয়ে একটা মানে ডিবেট এখনো চলতেছে। এই যে বিষয়টা যে আমার টাকা আমি রাখবো, সরকারের টাকা কি, কিন্তু যেহেতু টাকাটা আইডল পড়ে আছে, কোথাও ইনভেস্ট হয়ে নাই, সুতরাং এই টাকাটা আপনি সাইকেল করতেছেন না। মানে সরকারের কথা হচ্ছে আপনার হাত থেকে যদি আরেক হাতে যায়, সে হাত থেকে যদি আরেক হাতে যায়, এতে করে কি হবে, সেই টাকাটা কিন্তু সাইক্লিক অর্ডারে ঘুরবে। এবং এতে করে কি হবে, টাকা একটা দেশের ভিতরে টাকা যত ঘুরবে, দেশের কিন্তু উন্নয়ন হবে। তার মানে কি, যতবার টাকাটা ঘুরবে তত কিন্তু হাত বদল হচ্ছে, প্রোডাক্ট বদল হচ্ছে, বিনিময়ে দেশের উন্নয়ন হচ্ছে। কারণ কি, দেখেন যতবার হাত বদল হবে, আচ্ছা এক লাইনে বলেন তো, এই হাত বদল হলে সরকারের কি লাভ? কুইকলি রেসপন্স করেন দেখি। সরকার কেন চাচ্ছে হাত বদল হোক, আর হাত বদল না হওয়ার কারণে এখানে সরকার এক্সট্রা টাকা নিচ্ছে, ডিউটি নিচ্ছে? কুইকলি বলেন তো। রাইট। এটাকে একদম ডিরেক্ট ভ্যাট বলা ঠিক হবে না, বাট ব্যাপারটা এরকমই, যতবার হাত বদল হবে ততবার কিন্তু সরকারের টাকা পাবে। নট অনলি ইনভেস্ট, ব্যাপারটা হচ্ছে ট্যাক্স টাইপেরই। ভ্যাট ট্যাক্স দুটা মিলে মূলত বলা যায় যে যতবার হাত বদল হবে, ধরেন আপনি যে পেঁয়াজ কিনলো, এই যে পেঁয়াজটা কিনলাম, পেঁয়াজওয়ালা তো টাকা পাইলো, সে গিয়ে কি কিনলো, ধরেন সেটা সাবান কিনলো, সাবানওয়ালা একটা টাকা পাইলো, সে গিয়ে দেখা যাবে তেল কিনলো। এই যে সাইক্লিক যতবার ভাঙবে, ততবার কিন্তু সেখানে সরকারের হাতে একটা করে টাকা যাচ্ছে। এই কারণে সরকার কোনোভাবেই চায় না যে আপনি টাকা বালিশের নিচে লুকায় রাখেন। এবং যেহেতু বালিশের নিচে লুকায় রাখলে সরকার কিছু করার থাকে না, কিন্তু ব্যাংকে রাখলে তো সরকার বুঝতে পারে আপনি ব্যাংকে টাকা রাখছেন। এই কারণেই এই জায়গায় সরকার একটা ডিউটি বসায়। এটাকে ট্যারিফ বলা যাবে না, কিন্তু যেগুলো ট্যারিফ রয়েছে সেগুলোকেও আমরা কিন্তু অনেক সময় ডিউটি বলি বা হচ্ছে এক্সাইজ ডিউটি বলি। অনেক জায়গাতে দেখবেন হচ্ছে লেখা থাকে এক্সাইজ ডিউটি বা হচ্ছে আবগারি শুল্ক, এই কথাটা কিন্তু লেখা থাকে। আচ্ছা, আমরা খুব বেশি এই ডিউটি কথাটা কোথায় পাই বলেন তো? সেটা পাই হচ্ছে যখন আপনি একটা কল করবেন, কল করার পরেই দেখবেন ওখানে লেখা ওঠে যে এই পরিমাণে পয়সা কাটা হলো। সেখানে কিন্তু মূল কল রেটের সাথে আবার ধরেন যে মেইন কল রেট সাথে একটা এক্সাইজ ডিউটি কাটা হয়। তো এইভাবেও সরকার এগুলো যত রকমের নতুন নতুন পলিসি নিয়ে আসে, এগুলো মেইন উদ্দেশ্যই থাকে সরকারের এখান থেকে টাকা ইনকাম করা, সরকারের মজুদ বাড়ানো বা হচ্ছে টাকা, সরকার যত টাকা
পাবে তত বেশি কিন্তু আমাদের দেশের আবার সেটা উন্নয়ন করতে পারবে। আশা করি ডিউটি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন বুঝবো আমরা ট্যাক্স বা হচ্ছে কর। এটা সম্পর্কে আশা করি আপনারা সবাই খুবই ভালো বোঝেন। এটা কুইকলি একটু বলে যাই। ট্যাক্স মোটামুটি দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট কিরকম? একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স হতে পারে, তারপরে হচ্ছে জমি যে শুল্ক সেটা হতে পারে, আরেকটা হতে পারে কি, আরেকটা ডিরেক্ট ট্যাক্স কোনটা হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স। এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স গুলো কিরকম? প্রথম যে কথাটা আসবে সেটা হচ্ছে ভ্যাট। ভ্যাট ব্যাপারটা কিরকম এটা আপনারা আসলে জানেন, এখানে খুব বেশি সময় কাটাবো না, দু একটা ছোট্ট কথা এক্সাম্পল দেই। যেমন আপনি একটা মুদিখানা থেকে যদি একটা শ্যাম্পু কিনেন, ধরেন 3 টাকা দিয়ে একটা শ্যাম্পু, ধরেন সানসিল্ক একটা শ্যাম্পু কিনলেন 3 টাকা দিয়ে, এই জায়গায় আপনি 3 টাকা দিয়ে শ্যাম্পু কিনলেন কিন্তু আপনি জানলেনও না আপনি আসলে এই জায়গায় এই শ্যাম্পুটা কিন্তু 3 টাকার ভেতরেই একটা ভ্যাট অ্যাড করে দিচ্ছেন। হ্যাঁ, এই টাকাটা কিভাবে হয়? যখন প্রোডাকশন করা হয়, উৎপাদন, মানে ধরেন যে এটা হচ্ছে সানসিল্ক কোম্পানি, হ্যাঁ, এ যখন এই প্রোডাক্টটা যখন বাজারে সেল করবে, ধরেন 1 লাখ পিস সেল করছে, তো 1 লাখ পিসের জন্য যদি 15% করে হয়, মানে 1 লাখ পিস না, আমি ধরলাম 1 লাখ টাকার সেল করলো, তাহলে কি করবে? সরকারকে অলরেডি 15,000 টাকা হচ্ছে সে দিয়ে দিবে, মানে ভ্যাট তো 15%, 15,000 টাকা হচ্ছে সে সরকারকে দিয়ে দিবে। কিন্তু যখন যার কাছে বিক্রি করবে সে কিন্তু 1 লাখ টাকায় বিক্রি করবে না, সে এর কাছে কি করবে, 1,15,000 টাকা দিয়ে বিক্রি করবে। যখন আবার এর কাছে আসবে তখন সে তার প্রফিট শো অ্যাড করে এভাবে বিক্রি করবে। এই যে সার্কেলটা শেষ পর্যন্ত যে ইউজ করবে কনজিউমার, সে কিন্তু মেইনলি এই মূল টাকাটা দিচ্ছে। তার মানে কি, এই ভ্যাট কিন্তু এই যে প্রোডাকশন যে করতেছে সেও দিচ্ছে না, এই মাঝখানে যে দোকানদার কিনছে সেও দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে যে কনজিউমার সে। এই কারণে এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আর একটা হচ্ছে শুল্ক, যেটা অলরেডি আমরা করে ফেলছি, ট্যারিফ, এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স। আচ্ছা, আরো একটা বিষয় হয়, আচ্ছা এখানে আবার বলতে পারেন যে ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স তাহলে কি হলো? এই যে কিন্তু আবার এই যে শ্যাম্পুটা যে বানালো তাকে কিন্তু এই শ্যাম্পুর যে র মেটেরিয়াল সেটা কিন্তু কিনতে হয়েছে, এবং সেটা কিন্তু বাংলাদেশে উৎপাদন, সেটা বাইরে থেকে নিয়ে আসছে। বাইরে থেকে আনার সময় তাকে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়েছে সরকারকে। হ্যাঁ, একটা তো ট্যারিফ দিলো বা ট্যাক্স দিতে হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর ট্যারিফ হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আশা করি এই যে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে গেল। তো এছাড়াও আরেকটা ভাবে হয়, এই যে 3 টাকা দিয়ে আপনি যে একটা শ্যাম্পু কিনলেন, বা আমি এটাকে একটু বড় করে নিলাম, 300 টাকা দিয়ে আপনি একটা শ্যাম্পুর বোতল কিনলেন, এখানে কিন্তু আপনি অলরেডি একটা ভ্যাট দিচ্ছেন। কিন্তু এই শ্যাম্পুটা আপনি আপনার বাসার দোকান থেকে না কিনে আপনি কি করলেন, স্বপ্ন থেকে কিনলেন বা মিনা বাজার থেকে কিনলেন। এখান থেকে কিনলে আবার কি হবে, স্বপ্ন বা মিনা বাজার কারা এখানে কেনাকাটা করে? আমরা মোটামুটি জানি যে এখানে মোটামুটি যারা একটু উচ্চ, মানে একটু বেশি হাই ইনকাম করে, যারা যারা বিভিন্ন জায়গাতে বাজার না করে একটা এককভাবে বাজার করতে চায়, যাদের মোটামুটি স্যালারি একটু বেশি, তারা এখানে বাজার করে ধরে নেওয়া হয়। এই কারণে সরকার এই ধরনের যে বড় যে কংগ্লোমারেট যে বিজনেস গুলো আছে, বা মনে করেন যে যারা বিগ বাজার গুলোকে মেনটেন করে, তাদেরকে আবার বলছে না, তোমাদেরকে আমরা এইভাবে বিজনেস করতে দিব না, তোমাদেরকে আবার এক্সট্রা 5 to 7.5% এক্সট্রা ভ্যাট দিতে হবে। এই কারণে আপনি যখন এই 300 টাকা দিয়ে একটা শ্যাম্পু বাইরে থেকে কিনলে 300 টাকা দিয়েই পাইতেন, কিন্তু যখন আপনি মিনা বাজার থেকে কিনবেন তখন কিন্তু আপনি এটা কি 3 গুণ 5, আপনাকে এটা কিনতে হবে 315 টাকা দিয়ে। দেখেন এই যে 15 টাকা এক্সট্রা দিলেন, এটা কিন্তু স্বপ্ন বিয়ার করলো না, এই 15 টাকা আবার আপনিই দিলেন। তার মানে কি, আপনি একই সঙ্গে দুইবার ভ্যাট দিলেন। দেখেন, একবার স্বপ্নের জন্য স্বপ্নে বাজার করছেন, এই কারণে একবার ভ্যাট দিলেন, আবার যে প্রোডাক্টটা কিনছেন সেই প্রোডাক্টের জন্য আবার একটা ভ্যাট দিলেন। মানে কত ভাবে এখান থেকে ভ্যাট নেওয়া হচ্ছে, আশা করি হচ্ছে বুঝতে পারছেন। আর এতগুলো মানে এই ভেঙে ভেঙে কথা বলার কারণ হচ্ছে আমাদের দেশের বর্তমান যে একটা ইকোনমিক ক্রাইসিস, তার বড় একটা কারণ এই যে দেখেন, এখানে আমি যে কথাগুলো বললাম, যে ঘুরে ফিরে আপনাকে এসেই কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, সেটা স্বপ্নে যান বা বাইরে থেকে কিনেন। আবার এখন নতুন একটা সিস্টেম শুরু হয়ে গেছে না, আপনি আড়ঙে গিয়ে যদি বাজার করেন সেখানেও আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। আপনি একটা ভালো রেস্টুরেন্টে খাইতে গেছেন, সেখানে খাবার খাইলেন, সেখানেও আপনাকে আবার 5% ট্যাক্স দিতে হবে। আপনি যেটাই করেন তার জন্য আপনাকে কিন্তু ঠিকই ট্যাক্স দিতে হচ্ছে, এখান থেকে বেরোতে পারছেন না। কিন্তু এই যে এখানে যারা ট্যাক্স দেয়, বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা কি করতেছে, এই পুরো ট্যাক্স হচ্ছে ফাঁকি দিয়ে দিচ্ছে, সরকারকে একটা লামসাম দিয়ে সেখান থেকে বের হয়ে আসতেছে। এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমাদের দেশে কিন্তু একটা হিউজ একটা ইকোনমিক একটা ক্রাইসিস তৈরি করতেছে। আশা করি ট্যাক্সটাও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসলে হচ্ছে ডাম্পিং। এটা একটু ভালোভাবে বুঝবেন, কারণ ডাম্পিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ডাম্পিং এর সঙ্গে একই সঙ্গে আমরা পড়বো অ্যান্টি ডাম্পিং। কারণ ডাম্পিং
বুঝলেই তারপর তোমাদের মাথায় আসবে না যে অ্যান্টি ডাম্পিং আবার কি বিষয়। ডাম্পিং বিষয়টা হচ্ছে একটা দেশ, ধরেন একটা দেশ তার ধরেন যে 10 ইউনিট প্রোডাক্ট হইলেই তার দেশের যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে চাহিদা। কিন্তু তার প্রোডাকশন 100 ইউনিট। এখন দেখেন চাহিদা কিন্তু ফুলফিল হয়ে গেছে, তার মানে কি তার এক্সট্রা আছে কত, 90 ইউনিট। এখন এইটা যদি ইউজ না হয় এটা কি হবে বলেন তো। ছোট একটা এক্সাম্পল দেই, এই যে এই প্রোডাক্টটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ বা হচ্ছে ফল। এখন চাহিদা তো 10 ইউনিট, এই বাকি 90 ইউনিট যদি সে যদি মানে কিছু করার নাই তো, চাহিদা নাই তো বাজারে, 90 ইউনিট যদি এভাবে ফেলে রাখে নষ্ট হয়ে যাবে না? আপনাদের কি মনে হয়? রেসপন্স করেন দেখি জিনিসটা আসলে ক্লিয়ার হচ্ছে কিনা। নষ্ট হয়ে যাবে। এখন সরকার যেটা করে এটাকে ডাম্পিং করার চেষ্টা করে। ডাম্পিং ব্যাপারটা কিরকম, আচ্ছা পেঁয়াজ দিয়ে যদি বলে, ধরেন ইন্ডিয়ার কথা আমি বলি, ইন্ডিয়ার ধরেন যে 10 ইউনিট পেঁয়াজ হলেই তার দেশের চাহিদা মিটে যায়। হ্যাঁ, অনিয়ন। কিন্তু তার এক্সট্রা হচ্ছে 90 ইউনিট আরো রয়ে গেছে। এখন এই 90 ইউনিট যদি সে যদি বাজারে রেখে দেয় তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জন্য ইন্ডিয়া কি চাই, যেভাবেই হোক এইটাকে হচ্ছে বাইরের দেশে রপ্তানি করে দিতে। এই যে এক্সট্রা যে প্রোডাক্টটা রয়েছে সেটা যখন আরেকটা দেশে যখন সে রপ্তানি করে দিতে চায় তখনই সেই জিনিসটা আসলে ডাম্পিং হয়। তবে এখানে একটা বিষয় আছে। কোন বিষয়? আপনারা এই জায়গায় বলতে পারেন যে বাংলাদেশে তো পোশাক আমরা রপ্তানি করতেছি, কই আমাদের তো ডাম্পিং হচ্ছে না। আমাদের ডাম্পিং হচ্ছে না, তার বড় কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের দেশের জন্য পোশাক বানাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু পোশাক উৎপাদন করতেছি, মানে পারপাসফুলি আমরা কিন্তু পোশাকটা উৎপাদন করতেছি সেই ইউএস এর জন্য বা ইউর জন্য, বাংলাদেশের জন্য কিন্তু করতেছি না। যদি বাংলাদেশের জন্য করতাম তাহলে কিন্তু আমাদেরকেও ফাইনালি পোশাকগুলোকে ডাম্পিংই করতে হতো। কিভাবে? আসেন এখানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। ইন্ডিয়াতে ধরেন 1 কেজি পেঁয়াজের দাম আমি ধরলাম 40 টাকা। হ্যাঁ, ইন্ডিয়াতে 40 টাকা করে বিক্রি হচ্ছে। এখন সরকার চিন্তা করতেছে এই পরিমাণে পেঁয়াজ, মানে এই পেঁয়াজকে যদি আমি 40 টাকা দিয়ে যদি বাইরে বিক্রি করতে চাই তাহলে বাংলাদেশ এটা কিনবে না। মানে আমরা টার্গেট কাস্টমার ধরে নিলাম, হ্যাঁ টার্গেট কাস্টমার। এখন বাংলাদেশকে ইন্ডিয়ান সরকার হচ্ছে একটা অ্যাক্সেস দিল যে আমরা তোমার কাছে অনলি 30 টাকা দিয়ে বিক্রি করে দিব। এখন আমাকে বলেন তো এটা কি ইন্ডিয়ান বাজার মানবে কি মানবে না? ইন্ডিয়ায় যারা পেঁয়াজ বিক্রি করে, কারণ তারা তো ইন্ডিয়ার ভেতরেই 40 টাকা করে বিক্রি করতে পারতেছিল, তারা বাইরের দেশে কেন 30 টাকা দিয়ে বিক্রি করবে? এটা তাদের মানা উচিত কি উচিত না? আপনাদের কোনো থিওরি জিজ্ঞাসা করিনি কিন্তু, হ্যাঁ রেসপন্স করেন, আপনাদের অ্যানালাইসিস চেয়েছি। আচ্ছা, একজন বলছেন যে করবে না, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। এরকম না কারণ কি, দেখেন একটা মানে আমি একজন ক্রেতার কথা চিন্তা করতেছি। হ্যাঁ, ধরেন যে সাহা নামে একজন পেঁয়াজের মালিক আছে, যেটা পেঁয়াজ বিক্রি করে। এখন সে সে অলরেডি জানে যে তার কাছে এই মুহূর্তে যে মজুদ আছে, ধরেন যে এই পুরো 90 ইউনিটের মধ্যে 40 ইউনিট তার কাছেই মজুদ আছে। ভালো করে বোঝেন, সে দেখতেছে যে ইন্ডিয়ার মধ্যে তার 10 ইউনিট মজুদ অলরেডি হচ্ছে ইন্ডিয়াতে কাভার করে ফেলছে। তার যে এক্সট্রা 30 ইউনিট আছে এটা অলরেডি লসের দিকে, মানে এটা যতদিন থাকবে যত বেশি দিন থাকবে এটা পচে যাবে। তার চেয়ে বরং এটা ভালো নয় কি যে একটু কম দামে হচ্ছে সে বাইরের দেশে হচ্ছে দিয়ে দিচ্ছে। জিনিসটা একটু একটু টুইস্ট আছে, হ্যাঁ একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কারণে সে কিন্তু নিজে লস করে এই 40 টাকার পেঁয়াজ সে 30 টাকা দিয়ে ইন্ডিয়া বাংলাদেশকে কিন্তু সেল করবে। এই যে দেশের অভ্যন্তরীণ যে বাজার তার চেয়েও কম দামে আরেকটা দেশে যখন কোনো কিছু বিক্রি করা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে ডাম্পিং। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ডাম্পিং যে করা হলো এইটা তাহলে মানে একটা তো বুঝলাম যে হচ্ছে প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য করতেছে, কিন্তু তারপরেও এত বড় লস কেন নিবে? এইখানে একটা বড় ইস্যু আছে। দেখেন এখানে দুই ধরনের কাজ হয়। প্রথম দেখতে হবে ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এই যে ধরেন যে 90 ইউনিটের মধ্যে যদি 40 ইউনিট যদি বাংলাদেশকে দিতে পারে, ভালো করে একটু খেয়াল করেন, এই 40 ইউনিট যদি বাংলাদেশকে যদি সে সেল করতে পারে তাহলে ইন্ডিয়ান সরকারের জন্য এই 40 ইউনিট কি বলেন তো? মানে ইন্ডিয়ান সরকার যে বাংলাদেশকে এটা সেল করলো, ইন্ডিয়ান সরকার আসলে কি করলো? সময় যেহেতু কম আমি বলে দেই, রপ্তানি করলো। কিন্তু ভালো করে বোঝেন, যখন আভ্যন্তরীণ বাজারে কোনো কিছু সেল হচ্ছে সেটা কি হতো, শুধুমাত্র আভ্যন্তরীণ বিজনেস হতো। কিন্তু এখন ইন্ডিয়ান সরকার কি করলো? রপ্তানি করলো।
আর ইন্ডিয়া যখন বাংলাদেশের সাথে কোনো বিজনেস করে, কোন ইয়েতে বিজনেস করে বলেন তো, কোন মুদ্রায়? একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো ক্লাসে ইনভলভমেন্ট থাকবে না, রাইট? ইন্ডিয়া কিন্তু না, ইন্ডিয়ার সাথে রুপিতে বিজনেস হয় না, ডলারে বিজনেস হয়। তার মানে কি, ইন্ডিয়া যে 40 ইউনিট পেঁয়াজ যে রপ্তানি করলো, বিনিময়ে কিন্তু কি হলো তার বলেন তো? কিছু ইউএসডি ইনকাম হলো, মানে বৈদেশিক মুদ্রা ইনকাম হলো। আমাদের দেশের আলটিমেট গোল কি বাংলাদেশের জন্য? বাংলাদেশেরও আলটিমেট গোল কিন্তু কি, ডলার যেন বাড়ে। এতে করে কি হবে, আমাদের ফরেন রিজার্ভ বাড়বে। তার মানে কি, হয়তো সামান্য পেঁয়াজ সে সেল করলো, কিন্তু বিনিময়ে তার কিন্তু ফরেন রিজার্ভ বাড়লো। তার মানে বোঝেন, এই ডাম্পিং করার মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ফরেন রিজার্ভ কিন্তু বাড়ালো। এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য একটা হিউজ পজিটিভ ইম্প্যাক্ট, যেটা সে সারা পৃথিবীতে কিন্তু শো করতে পারবে যে আমরা এখন পেঁয়াজ রপ্তানি করছি। এটা একটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। রুপিকে এই মুহূর্তে আসলে ভাবে গণে ধরার সুযোগ নেই, সেটা নিয়ে আমরা এম্পিরিক্যালে কথা বলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা সাপোর্টিং বিষয় আছে, এটা আমাদের দেশেও কিন্তু খুব হয়, হ্যাঁ, সেই কারণে এই জিনিসটা বলতেছি। এই যে ধরেন এই সাহায্য কোম্পানি, এই যে যে পেঁয়াজ কোম্পানিটা 30 টাকা করে সেল করলো 40 টাকার প্রোডাক্ট, সে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান সরকারকে কিন্তু হ্যাপি করলো, যে সে কম টাকা দিয়ে সেল করে ইন্ডিয়ান সরকারকে কিছু কি এনে দিল, বৈদেশিক মুদ্রা এনে দিল। এই কারণে ইন্ডিয়ান সরকার হ্যাপি হয়ে তাকে কি করবে, একটা কি করবে বলেন তো, একটা সাবসিডি দিবে। হ্যাঁ, আচ্ছা, একটু বাংলায় বলে, একটা ভর্তুকি দিবে। এবং সচরাচর দেখা যায় যে প্রত্যেকটা দেশই ইন্টেন্সিভ ইনসেন্টিভ বা এই ধরনের কিছু বলা যায়, কিন্তু এটা মেনলি সাবসিডি দেয়। এবং এই সাবসিডি সচরাচর দেখা যায় যে এই যে 10 টাকা যে লস হলো এখানে, এই 10 টাকা বা তার চেয়ে বেশি হয়। কারণ কি, আলটিমেটলি তো সরকারের একটা বড় ইস্যু হয়ে যায় যে সে অনেক বেশি মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারতেছে, যার ফলে ডাম্পিং করার মাধ্যমে যেই কোম্পানি ডাম্পিং করে তারও কোনো লস হয় না, সরকার বরং উল্টে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করতে পারে। আশা করি ডাম্পিং বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু কুইকলি শুধু বলেন তো, ডাম্পিং বিষয়টা ক্লিয়ার হলো কিনা, যে কিভাবে ডাম্পিং হয়, যে একটা দেশ তার নিজের জায়গা থেকেও কম দামে আরেকটা দেশে যখন কোনো প্রোডাক্ট রপ্তানি করে। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যান্টি ডাম্পিংটা তাহলে কি? অ্যান্টি ডাম্পিংটা হচ্ছে, এবার আপনি বাংলাদেশের পেঁয়াজের বাজারে আসেন। বাংলাদেশের পেঁয়াজের বাজারে ওই সময় মনে করেন পেঁয়াজের কেজি, 1 কেজি পেঁয়াজের দাম মনে করেন 60 টাকা। এখন আপনি বলেন, ইন্ডিয়া থেকে যদি 30 টাকা কেজি যদি পেঁয়াজ আসে, তাহলে আপনি ইন্ডিয়ান পেঁয়াজ কিনবেন নাকি বাংলাদেশি পেঁয়াজ কিনবেন? কুইকলি একটু রেসপন্স করেন। ভাই 2 কেজি পেঁয়াজ কিনবেন, খুব সিম্পল বিষয়। আমার যদি একটু পেঁয়াজ নষ্ট হয় তাও আমি ইন্ডিয়ান পেঁয়াজ কিনবো। এখন এইটা করলে যেটা হবে, বাংলাদেশের মার্কেটেও কিন্তু কিছু পেঁয়াজ অলরেডি আছে, সেই পেঁয়াজগুলো হয়ে যাবে নষ্ট। বা সেই যে পেঁয়াজ যে মালিকরা আছে, তারা কি করবে, এরা যেমন ইন্ডিয়ান সরকারের কাছে গিয়ে প্রণোদনা নিল, তারাও তো বাংলাদেশ সরকারের কাছে যাবে, না বিডি গভর্নমেন্টের কাছে যাবে, গিয়ে বললো যে সরকার, এইভাবে যদি আপনারা চলেন তাহলে আমাদের কৃষকরা কি মাঠে চলে যাবে একদম, আর কোনো পরবর্তী বছর দেখা যাবে পেঁয়াজের উৎপাদনই করবেন না, প্লিজ এই কাজ করবেন না, আপনি কিছু একটা ব্যবস্থা নেন। তখন বাংলাদেশ সরকার কি করবে, অ্যান্টি ডাম্পিং সিস্টেম নিয়ে আসবে। তাহলে এখন বলতে পারেন অ্যান্টি ডাম্পিং বিষয়টা কি? অ্যান্টি ডাম্পিং বিষয়টা হচ্ছে কোটা, ট্যারিফ বা প্যারা ট্যারিফ। এগুলো আমরা সামনে আরো পড়বো, যেহেতু আমি অলরেডি ট্যারিফ বলছি, ট্যারিফটা বলে নেই। এখানে ট্যারিফ অ্যাড করবে কিরকম? সরকার দেখতেছে বাংলাদেশের পেঁয়াজের দাম 60 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজের দাম 30 টাকা, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজের দামে আমি 20 টাকা ট্যাক্স বসাই দিই, মানে সরি ট্যারিফ বসাই দিই। তাহলে কি হবে, এখন ইন্ডিয়ান পেঁয়াজের দাম 50 টাকা, তার মানে কি 10 টাকা কম বেশি হইলো। এখন কিন্তু আমরা দেখবো, আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজগুলো একটু মোটা মোটা একটু নরম নরম হয়, কিন্তু বাংলাদেশি পেঁয়াজগুলো কিন্তু একটু শক্ত হয়, আবার একটু ঝাঁঝালো হয়, বা বহুদিন টিকে থাকে, কিনে রাখলে সহজে নষ্ট হয় না। সো 10 টাকা আমি বেশি দিতেই পারি। এই সেন্স থেকে কি করব, আমি বাংলাদেশের প্রোডাক্টটাই কিন্তু আমি কিনবো। হ্যাঁ, এই কারণে সরকার কি করলো, দেখেন প্রোডাক্টের উপরে একটা এক্সট্রা ট্যারিফ বসাই দিল। এটা একটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং পলিসি, যে ট্যারিফ এক্সট্রা বসাই দিয়ে আমি কি করলাম, যে ইন্ডিয়ান পেঁয়াজের কম্পিটিশন করার জন্য এমন একটা প্রাইস লিমিট দিয়ে দিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ কাছাকাছি চলে আসলো। আরেকটা হয় হচ্ছে প্যারা ট্যারিফ। সেটা কিরকম, ইন্ডিয়ান পেঁয়াজের দাম এত কম হইলো যে সেখানে ট্যারিফ বসানোর পরেও দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজই কেনা হচ্ছে। তখন বাংলাদেশ চিন্তা করবে, ও আচ্ছা, তার মানে কি
আরো আমরা এক্সট্রা করে কিছু টাকা অ্যাড করতে পারবো, তখন কি করবে, ট্যারিফের উপরে আবার এক্সট্রা করে আরো কিছু অ্যাড করবে। সেইটাকে বলা হচ্ছে প্যারা ট্যারিফ, মানে ট্যারিফের সাথে আরো কিছু এক্সট্রা টাকা অ্যাড করে দেওয়া, এটাকে বলা হচ্ছে প্যারা ট্যারিফ। আর কোটা যে বিষয়টা, কোটা আমরা সামনে আলাদা স্লাইডে পাবো, সেখানে আমরা ব্যাখ্যা করব। কিন্তু এই যে পলিসিগুলা, এই পলিসিগুলোর মাধ্যমে এই বাইরের দেশে যারা ডাম্পিং করতে চায়, আচ্ছা আমরা কোটাটা একটু দেখে, এখানেই কোটা দিলাম, কোটাটা আগে আমরা একটু বুঝি, কোটা বিষয়টা কি, তাহলে অ্যান্টি ডাম্পিংটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোটা মূলত হচ্ছে একদম স্পেসিফিক ভাবে যদি আমরা চিন্তা করি, মোটামুটি 3টা ভাগে হচ্ছে কোটাকে এখানে ইউজ করা হয়। হ্যাঁ, দেখেন একদম একটু ভালোভাবে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। প্রথম যে জিনিসটা কোটাতে দেওয়া হয় সেইটা হচ্ছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি নির্ধারণ। মানে হচ্ছে ইন্ডিয়া, এই যে আমি বললাম 90 ইউনিট এক্সট্রা আছে, কিন্তু ইন্ডিয়া চাইলেই সেই 90 ইউনিট আমাদের বাংলাদেশে চাইলেই রপ্তানি করতে পারবে না। ইন্ডিয়া সর্বোচ্চ কতখানি রপ্তানি করতে পারবে এটা আমাদের সরকার নির্ধারণ করে দিবে। আমাদের সরকার যদি মার্কেটে দেখে যে আমাদের দেশীয় মার্কেট বেঁচে রাখার জন্য আমরা দেশীয় মার্কেট বাঁচবে এবং ভোক্তাদের চাহিদাও মিটবে, কারণ এটাও তো দেখতে হবে না যে আমরা দেশীয় মার্কেট বাঁচা থেকে যদি এমন হয় যে আমাদের দেশের পেঁয়াজের দাম 100 টাকা করে দিল, কারণ আমাদের তো মার্কেট ভালো না, সিন্ডিকেটের অভাব নাই, সিন্ডিকেট করলো কি একদম পেঁয়াজের দাম 100-200 টাকা করে ফেললো, তখন তো ইন্ডিয়ান পেঁয়াজ না আনলে তার উপায় নেই। সুতরাং সরকার করবে কি, একটা চেক এন্ড ব্যালেন্স করবে। সরকার দেখবে যেন বাংলাদেশের মার্কেটটা যেন সিন্ডিকেটের হাতে না চলে যায়, আবার ইন্ডিয়ান প্রোডাক্ট এসে যেন বাংলাদেশের মার্কেটটা যেন আবার ভেঙে না পড়ে, যার ফলে দুইটাকে ব্যালেন্স করে একটা, এই ধরনের বিসিসিআই আছে, তারপরে হচ্ছে অনেকগুলো কোম্পানি কিন্তু, সরি প্রতিষ্ঠান আছে যারা কিন্তু প্রায় কি হয় সরকারের সাথে কিন্তু বসে এই প্রোডাক্ট প্রাইসিং এগুলো নিয়ে। তো সেইখানে হবে কি, ধরেন একটা কি হলো যে ঠিক আছে এই বছরের জন্য আমরা 30 ইউনিট হচ্ছে আমরা কিনবো, এই যে সরকার ফিক্সড করে দিল, এইটা হচ্ছে কোটার প্রথম শর্ত। আচ্ছা, দ্বিতীয় শর্ত কি হয় কোটার, খেয়াল করে দেখেন। দ্বিতীয় শর্তটা হচ্ছে, এটা কিন্তু অনেকেই ভুল করেন, এটা একটু ভালোভাবে বোঝেন, এটা অনেকেই ভুল করেন, মিনিমাম প্রাইস ফিক্সড করে দিব। এটা অনেকেই কেন ভুল করেন, অনেকেই বলে যে কেন ভাই, আমার যত কমে পাবো ততই তো ভালো, আমি যদি পেঁয়াজ যদি 30 টাকা যদি 10 টাকা আনতে পারি তো আমার লাভ না, তাহলে আমি বাজারে 20 টাকায় বিক্রি করতে পারবো না। যদি সেটা করেন তাহলে তো আমার অভ্যন্তরীণ বাজার নষ্ট হয়ে যাবে, এইটা করা যাবে না। সরকার শুধুমাত্র একদিকে চিন্তা করে না, সরকার সব দিকে চিন্তা করতে হয়। এই কারণে সরকার ইন্ডিয়াকে বলে দিবে যে সর্বনিম্ন, ধরেন সরকার বলল যে আমি 30 টাকা দিয়েই, বা আচ্ছা 30ও না, আমাদের দেশে বিক্রি করতে হলে 40 টাকা দিয়ে বিক্রি করতে হবে, বা তার বেশি দিয়ে বিক্রি করতে হবে, 40 টাকার নিচে আমি কিনবো না। বুঝেন ভালো করে, কারণ কি, আমি যদি 30 টাকা দিয়ে কিনি তাহলে আমার দেশের মার্কেট নষ্ট হতে পারে। এই কারণে মিনিমাম প্রাইসটা কত হবে সেটা সরকার ফিক্স করে দিবে, নট ম্যাক্সিমাম। এর বেশি হতে পারে সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই কম হওয়া যাবে না। যদি কম বলে, ইন্ডিয়া বলে যে না আমি তোমার কাছে 30 টাকা দিয়ে বিক্রি করবো, মানুষ বলবে না আমি তাহলে কিনবো না পেঁয়াজ, সিম্পল হিসাব। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট বিষয়, 3 নাম্বার পয়েন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা ডিপেন্ড করবে এই দুটো আসলে কাজ করবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। 3 নাম্বার, সেটা কি, টাইম ফ্রেম ফিক্সড করে দেওয়া। টাইম ফ্রেম ফিক্সড কিরকম, যে ইন্ডিয়া শুধুমাত্র ধরেন অগাস্ট থেকে কত ধরবো, আমাদের তো মোটামুটি ধরা যায় যে ডিসেম্বরে শীত ভালোই চলে আসে, তাই না, ধরেন নভেম্বর ধরে নিলাম, এই টাইমটাতেই শুধুমাত্র পেঁয়াজ রপ্তানি করতে পারবে। কারণ ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষে কি হবে বলেন তো, বাংলাদেশে নতুন পেঁয়াজ কিন্তু অলরেডি বাজারে চলে আসবে। তার মানে কি, ইন্ডিয়া চাইলেও ডিসেম্বরে আমাদের দেশে আর যেন কোনো পেঁয়াজ না দিতে পারে, যদি দেয় আমরা নিব না, সিম্পল বিষয়। দেখেন ভালো করে, 3টা বিষয় ক্লিয়ার হতে হবে, যে নভেম্বরের পর আমরা আর কোনো পেঁয়াজ ইন্ডিয়া থেকে নিব না, এই টাইম ফ্রেমটা ফিক্স থাকবে। এবং এই টাইমের ভেতরে যে পেঁয়াজ আমরা কিনবো সেটার প্রাইস, মিনিমাম একটা প্রাইস ফিক্স করব, এবং সর্বোচ্চ কতখানি পেঁয়াজ কিনবো সেটা আমরা ফিক্স করে দিব। এই 3টাকে এক জায়গায় করেই করা হয় হচ্ছে কোটা। আর এই কোটাটা করার মাধ্যমে আমরা মেইনলি কি করলাম, এই যে ইন্ডিয়া যে ডাম্পিং করতে চেয়েছিল সেটাকে কিন্তু আমরা হল্ট করে দিলাম, করতে দিলাম না। ইন্ডিয়া একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছিল, সেটা কিন্তু আমরা করতে দিলাম না, আমরা বাধার সৃষ্টি করলাম, করে ডাম্পিং করা থেকে আটকে দিলাম। তার মানে কি করলাম, অ্যান্টি ডাম্পিং করলাম। কিসের মাধ্যমে, ট্যারিফ দেওয়ার মাধ্যমে, ট্যারিফ দেওয়ার মাধ্যমে, আবার কি কোটার মাধ্যমে। এবার বলেন অ্যান্টি ডাম্পিংটা ক্লিয়ার হলো কিনা, একটু কুইকলি রেসপন্স করবেন। ওকে, আচ্ছা এখন আমরা করব, এই যে আমরা একটা কথা বললাম একটু আগে, এই যে আমাদের দেশের পেঁয়াজ সমিতি যে সরকারের কাছে গিয়ে ধর্ণা দিল যে আমাদেরকে বাঁচান, আমাদের পেঁয়াজ শিল্পকে বাঁচান, এই যে বিষয়টা, এটাকে একটু ব্রডার সেন্সে বলা হয় সংরক্ষণ বা
বা আচ্ছা একজনই জি বললেন, বাকিরা আসলে কি মানে ক্লাসে শুধু জয়েন হয়ে আছেন নাকি? মানে আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারতেছি না। যদি আসলে প্রবলেম থাকে তাহলে সেইটাও বলেন, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো। প্রোটেক্ট, আমি তো আছি ভাই, শুনতে চাইনি, ক্লিয়ার হয়েছে কিনা সেটা শুনতে চেয়েছি। আচ্ছা, যাই হোক, সংরক্ষণবাদ বা হচ্ছে প্রোটেকশনিজম। সংরক্ষণবাদ বিষয়টা একটা তো আমি বললাম যে বাংলাদেশের নিজস্ব বা একটা দেশের নিজস্ব যে আহ, কি বলবো এটা, উম, নিজস্ব যে বাজার বা নিজস্ব যে প্রোডাক্ট, এগুলিকে সংরক্ষণ করার যে পলিসি, যেভাবে মানে রক্ষা করা হয়, সংরক্ষণ করা হয়, টিকিয়ে রাখা হয়, এই বিষয়টাকে মূলত বলা হয় প্রোটেকশনিজম। তো এটা ডাম্পিং এন্টি ডাম্পিং যেহেতু আপনারা বুঝে গেছেন অলরেডি, সুতরাং আমি বলতেই পারি প্রোটেকশনিজম আপনাদের অলরেডি ক্লিয়ার। তারপরেও আমি একটা সুন্দর একটা একটু হ্যাঁ, okay, একটা ফ্রেম দিয়ে দেই। ধরেন এই যে সংরক্ষণবাদ, এই সংরক্ষণবাদটা মূলত হচ্ছে দুই ভাবে কাজ করে। এটা সংরক্ষণবাদ তো ব্যাপারটা বুঝছেন যে দেশীয় সংস্কৃতি বা দেশীয় যে সম্পদ সেইটাকে বা দেশীয় যে বাজার সেটাকে রক্ষা করা, এবং পুরোটাই হচ্ছে অ্যান্টি ডাম্পিং পলিসিতে। এটা হচ্ছে দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে কি, ট্যারিফের মাধ্যমে, সরি মানটা ভুলে আচ্ছা আমি আবারও বলতেছি, এটা কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, আমি নিজেও একবার একটা পরীক্ষায় ভুল করেছিলাম। TARI, আর কিন্তু একটা এফ দুইটা, একটা হচ্ছে ট্যারিফের মাধ্যমে হয় অথবা প্যারা ট্যারিফের মাধ্যমে হয়, আরেকটা হচ্ছে কোটার মাধ্যমে হয়। আচ্ছা, ট্যারিফের মাধ্যমে কিভাবে হয় একটু রেসপন্স করেন তো। ট্যারিফের মাধ্যমে কিভাবে হয়, কিভাবে সংরক্ষণ বাদ আমরা মিলাতে পারি, দেখি আসলে বুঝছেন কিনা, এবার বোঝা যাবে। ট্যারিফের মাধ্যমে আমরা কিভাবে প্রোটেকশনিজম ইউজ করতে পারি বলেন দেখি। একটু আগে কিন্তু বলছি, 5 মিনিটও হয়নি। ট্যারিফের মাধ্যমে যেটা হয়, একটা প্রোডাক্টের, না এটা কেমন অ্যান্সার হইলো, একটা প্রোডাক্টের আমরা প্রাইস ইনক্রিজ করে দিই। মানে বাইরের দেশ থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসি সেটার প্রাইসটা আমরা বাড়াতে, তার মানে কি, ধরেন একটা প্রোডাক্টের দাম যদি 10 টাকা হয়, আমরা ট্যারিফ বসাই দিই 10 টাকা বা 20 টাকা। তার ফলে কি হয়, প্রাইসটার দাম বেড়ে যায়। যার ফলে কি হয়, সেই প্রোডাক্টের যে ভ্যালু সেটা অনেক বেড়ে যায়। যার ফলে মানুষজন বাধ্য হয়ে আবার দেশীয় প্রোডাক্ট কিনে। হ্যাঁ, আর ওটার মাধ্যমে কি হয় বলেন, এটা তো পারা উচিত। ওটার মাধ্যমে কি হয় বলেন তো। দেখেন আমি কিন্তু সময় নিয়ে এই জন্য এইভাবে আপনাদেরকে বোঝাতে চাই যেন এটা আবার না পড়তে হয়। আর একবার যদি আপনি বুঝে যান, পরীক্ষার হলে কি আপনি যেভাবে খুশি বানায় লেখেন, ইট ডাজন্ট ম্যাটার, টিচার বুঝে যাবে আপনি জিনিসটা বোঝেন। সুতরাং বোঝাটা খুব জরুরি। ওটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে সাপ্লাইটাকে আমরা লিমিট করে ফেলতে পারি। মানে কতখানি প্রোডাক্ট আসবে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি, সাপ্লাইটাকে আমি লিমিট করে ফেলতে পারি। এই যে দুইটা ওয়ে বললাম, এই দুইটা ওয়ের মাধ্যমেই আসলে কি হচ্ছে দেখেন তো, এই যে যে প্রোডাক্টটা আমাদের দেশে আসবে, যে এটা কি বলবো, ইম্পোর্ট যেটা হবে, ইম্পোর্টটা ডিক্রিজ হবে। এবং ইম্পোর্ট ডিক্রিজ হওয়ার মানে আসলে কি বলেন তো, দেশীয় প্রোডাক্টের ইনক্রিজ, ইনক্রিজ না, মানে দেশীয় প্রোডাক্টকে আমরা একটা রেসপেক্ট জানালাম বা সেটাকে আমরা এখনো জিয়ে রাখলাম। তো এই যে ইম্পোর্ট করাটাকে ডিক্রিজ করার উপায় হচ্ছে এই দুইটাই। একটা হচ্ছে ট্যারিফ বসায় প্রাইস বাড়ায় দেওয়া বাইরের প্রোডাক্টের, অথবা সাপ্লাইটাকে লিমিট করে দেওয়া। এইটা হচ্ছে মূলত হচ্ছে সংরক্ষণবাদ। এখন এইটাকে আপনি সংজ্ঞা দিয়ে হোক বা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে আপনি চাইলে বিভিন্ন ভাবে করতে পারেন, যেখানে অনেক কিছু লেখা আছে, আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। এই যে কারা চর্চা করে, চীন করে, উত্তর করে করে, এগুলো আপনারা আপনার মতো করে নিয়েন। মেইন বিষয়টা আশা করি বুঝছেন। আচ্ছা, এখন আমরা আরেকটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে কার্টেল। কার্টেল কথাটা শোনার সঙ্গে সঙ্গে কার মাথায় কি আসতেছে একটু বলেন তো কুইকলি। পজিটিভ নেগেটিভ ইট ডাজন্ট ম্যাটার, কার্টেল শুনলেই কি মনে আসতেছে? আপনারা কি মুভি সিনেমা ওয়েব সিরিজ টুকটাক দেখেন কিনা? আমার যেমন কার্টেল শুনলেই যে জিনিসগুলো খুব মনে আসে। আরে খুব পড়াশোনা একজনকে পাইলাম, ওপেক, থ্যাংক ইউ সো মাচ। এই যে একজন পাওয়া গেছে, ড্রাগ কার্টেল, গুড, সিন্ডিকেট, গুড। বাট আপনারা বেশিরভাগই পড়াশোনাওয়ালা মানুষ, সেটা আমি বুঝে গেছি। কার্টেল শুনলেই কিন্তু প্রথম মানে আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে ড্রাগ কার্টেল, বাকি নারকোটিক্স কার্টেল। ওই যে পাবলো এসকোবারের নাম শুনছেন আপনারা? তাকে নিয়ে কিন্তু একটা বিশাল একটা ওয়েব সিরিজও হয়ে গেছে। আবার কেউ যদি ব্রেকিং ব্যাড দেখে থাকেন তাহলেও কার্টেল সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে যে মানে, যাই হোক সেগুলো আজকের টপিক না, আমরা কার্টেলের মূল বিষয়ে আসি। কার্টেল বিষয়টা হচ্ছে এরকম যে একটি
নির্দিষ্ট প্রোডাক্ট, ভালো করে বুঝবেন, এটা কিন্তু কোনো দেশ না, আন্তর্জাতিক ভাবে বলতেছি। একটা নির্দিষ্ট প্রোডাক্ট যেটার উৎপাদন, বাজারজাতকরণ, মূল্য নির্ধারণ, আরেকটা আরেকটা কি হতে পারে, এটা তো, ও মনে পড়ছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি। এটাকে কিভাবে বলা যায়, সাপ্লাই নিয়ন্ত্রণ, হ্যাঁ, সাপ্লাই কন্ট্রোল। এই চারটা জিনিস কোন একটা দেশের যে কোনো একটা প্রোডাক্ট, মানে সরি, একটা পৃথিবীর যে কোনো একটা প্রোডাক্ট, এটা নির্দিষ্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টটার এই চারটা বিষয় যখন কোনো একক ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো দল যদি নিয়ন্ত্রণ করে, তাহলে সেই বিজনেসটাকে বলা হয় কার্টেল। এখন আপনারা যেহেতু ওপের কথা বলছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনারা মোটামুটি ভালোই পড়াশোনা করছেন, এটুকু হচ্ছে বুঝতে পারলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কার্টেল বিষয়টা কিন্তু এখান থেকে আসেনি। কার্টেলটা মেইনলি ছিল যেমন ধরেন ল্যাটিন আমেরিকার কথা বলেন বা মধ্য আমেরিকার কথা বলেন, যারা বিভিন্ন মুভি সিনেমা দেখছেন, এখানে দেখছেন ভালো করে, বেশ করে ড্রাগস বা মারিজুয়ানা, এগুলো কিন্তু সারা পৃথিবীতে কিভাবে সাপ্লাই হবে এইটা একটা নির্দিষ্ট গ্রুপই হচ্ছে নিয়ন্ত্রণ করে। বা হচ্ছে হিরোইন, হ্যাঁ, এটা কোথায় কতখানি যাবে, কার কাছে সেল করা হবে, কার কাছে সেল করা হবে না, এরকম সবকিছু যা আছে এগুলো সবকিছুই একটা নির্দিষ্ট গ্রুপ নিয়ন্ত্রণ করে। ইভেন তারা এত বেশি পাওয়ারফুল হয়, তারা কিন্তু সরকারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মানে আপনাদের রিটেন শেষ হোক, তারপর আমি বলবো, মানে আপনাদের এই সময় মুভি টুভিও দেখা উচিত, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে যে আসলে এই কার্টেল বা এগুলো কিভাবে কাজ করে। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনালিজম নিয়ে পড়তেছি, এক্সাম্পলটা খুব সিম্পলি হচ্ছে আমরা ওপেক দিয়ে দিব, এটাও সেম, এরাও কিন্তু মাফিয়াই, কিন্তু এরা হচ্ছে স্বীকৃত মাফিয়া। আচ্ছা, তো ওপেক এই মুহূর্তে কিন্তু, মানে ওপেক যে কার্টেল, কিসের কার্টেল বলেন তো, তারা আসলে কিসের জন্য কার্টেল, তাদের প্রোডাক্টটা কি? আচ্ছা, পেট্রোলিয়াম। হ্যাঁ, পেট্রোলিয়াম। এখন খেয়াল করেন, এই যে পেট্রোলিয়াম যে তারা হচ্ছে কার্টেল কেন বলা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন। একটা, মানে এটার এক্সাম্পলটা এত বাজে রকম হবে, আপনারা খালি শোনেন তাহলে একটু হয়তো বুঝতে পারবেন। একটা দেশ কি পরিমাণে উৎপাদন করবে এইটা কিন্তু ডিসিশন দিয়ে দিবে এই ওপেক। ভালো করে বোঝেন, আপনার দেশ, আপনার খনি আপনি উৎপাদন করবেন বা আপনি ওখান থেকে তুলে আনবেন, কিন্তু আপনি সেটা পারবেন না। কারণ কি? ওপেক আপনাকে ডিসাইড করে দেবে আপনি কতখানি তুলবেন, বাজারে কতখানি আসবে, কোন বাজারে কতখানি যাবে, কোন দেশ কতখানি পাবে, এটা সম্পূর্ণ ডিসিশন নেবে ওপেক। পেট্রোলিয়ামের দাম কতখানি হবে, কমবে নাকি বাড়বে না কি হবে, এইটা নির্ধারণ করবে ওপেক। সাপ্লাই কিরকম হবে, আমি কি লিমিট করে দিব নাকি আটকে রাখবো নাকি মানে দিয়ে দিব, সব কন্ট্রোল করবে ওপেক। এটা তো গেলাম পজিটিভ কথা, এখন আসেন নেগেটিভ সাইড। ভেনেজুয়েলা আপনারা হয়তো খুব ভালো করে জানেন, এটা অলরেডি আমাদের মানে 45 আসছিল, কিন্তু এটা আমি ভুল করে আসছি, সরি, 45 বিসিএস আসেনি, অন্য কোনো একটা পরীক্ষা এসেছিল যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পেট্রোলিয়াম কোন দেশে আছে এই মুহূর্তে, বলতে পারবেন, মানে মজুদ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ভেনেজুয়েলা, হ্যাঁ। কিন্তু ভেনেজুয়েলা কিন্তু সেই মজুদ কিন্তু ইউটিলাইজ করতে পারতেছে না, কারণ কি? সৌদি আরব সেটা দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। চিন্তা করেন, মানে আমার দেশ আমার প্রোডাক্ট নামে সেটা ইউজ করতে পারতেছি না। এইটাই তো মজা, সৌদি আরবে যদি, সরি, ওপেকে যদি ইউএসএ ইনভলভ হতে পারতো ভাই, তাহলে তো আজকে সৌদি আরব এই হুমকিটাই দিতে পারতো না যে হচ্ছে কি বলে, আমরা পেট্রো ডলার চুক্তি করব না। ইউএসএ কেন ওপেকে ঢুকতে পারেন, তার একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি পেট্রো ডলার নিয়ে পড়েন, পেট্রো ডলারের চুক্তিটা এরকমই ছিল যে পেট্রোলিয়ামের যে বাজারটা, এই বাজারে সৌদি আরব কি করবে না করবে, এই জায়গায় সৌদি আরব নাক গলাবে না। কিন্তু শর্ত একটাই, সৌদি আরব যার কাছে যেভাবে খুশি সেল করবে, মানে কিন্তু সেটা ডলারে হতে হবে। সিম্পলি বিষয়টা বোঝেন। আচ্ছা, এখানে একটু এই জায়গায় লিখে দেই, পেট্রো ডলার যে চুক্তিটা বা ট্রিটিটা, ব্যাপারটা এইরকমই যে এই পেট্রোলিয়াম সৌদি আরব কিভাবে কোথায় সেল করবে কি করবে, এই জায়গায় সৌদি ইউএসএ কোনো রকমের ইন্টারফেয়ার করবে না। কিন্তু উল্টা দিকে আবার কথা হচ্ছে, সৌদি আরব যেই জায়গায় যেভাবেই খুশি কিনুক অথবা বিক্রি করুক, সেটার বাণিজ্যিক যে মাধ্যম, মানে সরি, মুদ্রার যে মাধ্যম, এক্সচেঞ্জ যে মাধ্যমটা, এটা অবশ্যই ডলারে হতে হবে। উইন উইন সিচুয়েশন না? কারণ এই একটা কারণেই কিন্তু আহ মানে কি বলবো, সারা পৃথিবীতে
হ্যাঁ, অবশ্যই সৌদি লাভ করতো। সৌদির কি পেট্রোলিয়াম আছে নাকি? সৌদির তো অল্প একটু পেট্রোলিয়াম, সেটাও তো অলমোস্ট প্রায় শেষের দিকে। মানে যতদূর জানা যায় যে নাই, তারা যেটা বলে সেটা কিন্তু বিভিন্ন দেশ থেকে এনে তারা মজুত করে, নিজেদের না, বিভিন্ন দেশ থেকে কিনে। যেমন একটা আরেকটা এক্সাম্পল এখানে সিম্পলি দেই, যখন রাশিয়া ইউক্রেন ক্রাইসিস হইলো, মানে চিন্তা করেন, ইউএসএ কিন্তু রাশিয়ার উপরে প্রথমে এমবার্গো দিল, এরপরে স্যাংশন দিল, চিন্তা করেন এগুলো কিন্তু দিল। তখন সৌদি আরব কি করলো, আস্তে করে রাশিয়ার কাছে কম দামে কিন্তু পেট্রোল কিনলো, বোঝেন, কিনে সেটা সৌদি আরব সেল করলো না, সেটা মজুত করলো। এই কাজ ইন্ডিয়াও করছে, কম দামে কিনে রেখে দিয়ে পরে আবার বেশি দামে সেল করছে। ইন্ডিয়াও এই কাজ করছে, করে হিউজ প্রফিট ইনকাম করছে। এই কাজটা সৌদি আরব করে। সৌদি আরবের নিজস্ব এই মুহূর্তে খুব বেশি পেট্রোলিয়াম নাই, তারা বিভিন্ন দেশ থেকে এরকম পেট্রোলিয়াম নিজেরা নিয়ে নেয়, সেটাকে আবার বাজারজাত করে। ভালো করে বোঝেন, উৎপাদন করতেছে আরেকটা দেশ, তাকে কিন্তু খুবই কম দাম লামসামে দিয়ে দিচ্ছে ক্রুড অয়েল, হ্যাঁ না, লামসাম একটা প্রাইস দিয়ে দিচ্ছে। কিন্তু সৌদি আরব সেটাকে বাজারজাত করে নিজেই সেটার একটা মূল্য নির্ধারণ করে কাকে কত করে দিবে সেটা বসে ডিসিশন নিচ্ছে। মানে এই জন্যই তাকে কার্টেল বলা হচ্ছে, না তো কার্টেল বলা হতো না, বুঝতে পারছেন? এবং এই কার্টেল বা এই ইজমটা এখন এত দূরে চলে গেল যে এখন দেখেন সৌদি আরব মানে প্রিন্স কি মানে মোহাম্মদ বিন সালমান বলেই ফেললো যে আমরা নতুন করে পেট্রোলিয়াম চুক্তি করবো না। বুঝতে পারছেন আমাদের পাওয়ার কতখানি? আচ্ছা, যাই হোক, ওভারঅল কার্টেল বিষয়টা তো বুঝতে পারছেন। চলুন আমরা এখন, আচ্ছা এখানে থিওরি এগুলাতে সংজ্ঞাগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন, আমি এগুলোর মধ্যে ঢুকলাম না। বাণিজ্যিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি নিয়ে আসলে আপনারা বাংলাদেশ বিষয়গুলিতে অনেকবার পড়ছেন, প্রিলিতে আশা করি প্রচুর পড়ছেন। মানে এগুলো নিয়ে আসলে পেঁচানোর কিছু নাই। এমনি আমি যেটা এক্সাম মানে এখানে লিখে দেই, যেমন হচ্ছে ফ্রি ট্রেড এরিয়া, প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া। আপনারা শুধু আমাকে একটু কুইকলি মেসেজে বলেন কোনটা আপনারা বোঝেন না, তাহলে আমি সেইটা হচ্ছে একটু বলার চেষ্টা করব। টিফা, যেটা পরবর্তীতে সরি, হ্যাঁ পরবর্তীতে এক্সটেনশন হয়ে টিকফা হলো। তারপরে হচ্ছে জিএসপি, জিএসপি প্লাস। আচ্ছা, সেপা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে পিটিআই, হ্যাঁ এই পিটিআই হচ্ছে কাইন্ড অফ একটা সেপা, কিন্তু এইটা ইন্ডিয়ার সাথে হলো, যার ফলে এটা বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে একটা নতুন নাম দিল। সরি, এটা বাদ দিই, ইন্ডিয়া আর বাংলাদেশ। এই কারণে এটার নাম মানে যখন দ্বৈত চুক্তি হয় তখন এই ধরনের একটা নাম তারা দিতেই পারে। কিন্তু এইটা যেটার উপর বেস করে ধরি সেটা হচ্ছে পিটিআই, মানে প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট, যে আমাদের দেশ থেকে কি কি প্রোডাক্ট ইন্ডিয়াতে আমরা রপ্তানি করতে পারবো, ইন্ডিয়া আমাদের দেশে কি কি প্রোডাক্ট রপ্তানি করতে পারবে। এবং শুধু প্রোডাক্ট না, সেপাতে যে চুক্তিগুলো আছে খুব মজার বিষয়, যেমন এই যে দেখেন আমরা যে বিদ্যুৎ কিনতেছি ইন্ডিয়ার কাছ থেকে, এটাও কিন্তু সেপার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এই যে এখন আসতেছে, মানে এটা তো একটা নতুন পলিসি, কিন্তু এটার মাদার যে বিষয়টা এটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট, যে আমি প্রিফারেন্স দিব, আমার প্রোডাক্টের প্রিফারেন্স আমি ঠিক করব, ইন্ডিয়ার প্রিফারেন্স আমি ঠিক করবো। কালকে যেটা আপনাদের বলছিলাম, দুই টিম এক জায়গায় বসবে, বসে দুজনের প্রিফারেন্স নিয়ে বসবে, বার্গেনিং হবে, যে জয়টা নিতে পারে এখান থেকে। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে কি করছে বলেন তো, এখানে বাংলাদেশ আর এখানে ভুটান, ভুটানের মনে হয় 36টা আর বাংলাদেশের হচ্ছে 100টা, লাস্ট মনে হয় আরো 24টা মনে অ্যাড হলো। এই যে বাংলাদেশের এখন এই মুহূর্তে 124টা প্রোডাক্ট বাংলাদেশ হচ্ছে ভুটানে দিতে পারবে, আর ভুটান 36টা প্রোডাক্ট আমাদের দেশে পাঠাতে পারবে। এই যে এগুলো সবকিছুই টিকে আছে হচ্ছে পিটিএ এর উপরে, কিন্তু মানে মানে বেসটা হচ্ছে পিটিএ, কিন্তু সেপা হচ্ছে এই যে দ্বিপাক্ষিক যে চুক্তিটা হচ্ছে সেইটা হচ্ছে এক ধরনের পলিসি। আশা করি বুঝতে পারছেন। জিএসপি, জিএসপি প্লাস তো বোঝেন, এটা মনে হয় বলার কিছু নাই। আচ্ছা, আমরা হচ্ছে জিএসপি তে খুব একটা বেশি আর পড়বো না কিন্তু, কারণ আমরা হচ্ছে মানে এইটা মেইনলি পাই হচ্ছে কারা, এলডিসি রা। হ্যাঁ, এলডিসি যে দেশগুলো আছে সেগুলো পাই। আমরা এখান থেকে যদি বের হয়ে আসতেছি, আমরা এখন হচ্ছে জিএসপি প্লাস সুবিধার দিকে যাব। আর আচ্ছা, জিএসপি প্লাসটা হচ্ছে যখন আমি আর জিএসপি পাবো না, মানে ধরেন যে 2026 সাল থেকে আমি আর জিএসপি পাবো না, এখন আমি ওই দেশগুলোর সাথে বা ইউরোপীয় ইউনিয়নের সাথে আমি একটা চুক্তিতে যাচ্ছি, যে আচ্ছা আমি তো এখনো পর্যন্ত ওই লেভেলের সমর্থতা আমার যেহেতু লাভ হয়নি, আমাকে হচ্ছে আরো কিছুদিনের জন্য আগামী 3 বছর বা 5 বছর, যেমন বাংলাদেশ সরকার থেকে কিন্তু 2030 সাল পর্যন্ত চাওয়া হয়েছে, 26 সালে তো শেষ হবে। অলরেডি 2029 সাল পর্যন্ত রাজি হয়েছে, বাট হ্যাঁ 2029 সাল পর্যন্ত রাজি হয়েছে অলরেডি, অলমোস্ট 2030 সাল পর্যন্ত তারা বলতেছে আরো একটু এক্সটেন্ড করে দিতে, যে হচ্ছে আমরা যেন ট্যারিফ বা শুল্ক ছাড়াই যেন এই দেশগুলোতে আমাদের প্রোডাক্ট গুলো যেন একটু সেল করতে পারি। একটু আগে যেই গল্পটা আমরা বাংলাদেশে করলাম না, যে ইউরোপে যেই গাড়িটার দাম 5 লাখ টাকা, আমাদের দেশে সেই গাড়িটার দাম 20 লাখ টাকা হয়ে যাচ্ছে, সেম ভাবে আমাদের দেশে যেই
কি বলবো, ধরেন যে প্যান্টটার দাম ধরেন যে যদি $1 হয়, এটা যখন ইউরোপে যাচ্ছে, ইউরোপে যখন এই প্যান্টটা যখন ঢুকতেছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে কি $4 দাম হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমার তাতে কি সমস্যা, আমার তো $1 দিয়ে আমি বিক্রি করতেছি, মানে এখানে যে কোম্পানিটা আছে ধরেন এ একটা কোম্পানি, আচ্ছা এ না H&M দিলাম, ধরেন H&M কোম্পানি, সে তো আমার কাছ থেকে $1 সেল করতেছে, তাহলে সমস্যা কি, ও $3 এখানে ট্যারিফ দিবে, এখানে আমার কি যায় আসে? এখানে একটা যায় আসে ভাই, কোন জায়গায় যায় আসে? আগে তো বাংলাদেশের কম্পিউটার ছিল না, এখন ধরেন ভিয়েতনাম হইছে, চায়না হইছে, এখন চিন্তা করেন যদি এই সেম এই জিন্স প্যান্টটা যদি ভিয়েতনাম বলে যে আমি হচ্ছে 50 সেন্টে দিয়ে দিব, $1/2 দিয়ে দিব, দেখেন $1 জন্য যদি $4 হয় শুল্ক, $1/2 জন্য কত হবে? $2 শুল্ক হবে। তাহলে এখন বলেন এই H&M কোম্পানি আমার দেশ থেকে প্রোডাক্ট কিনবে নাকি ভিয়েতনাম থেকে কিনবে? সিম্পল বিষয়। শুল্ক কিন্তু আমাকে দিতে হচ্ছে না, কিন্তু এই যে শুল্ক সুবিধা মুক্ত হওয়ার কারণে আমরা যে ক্রাইসিসে পড়ি, এইটা হচ্ছে মেইনলি ক্রাইসিস, যেটা হচ্ছে একবার দেওয়ার পরে সোজা কথা হচ্ছে গিফট। বাকিরা কি শুনতে পাচ্ছেন না? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, মনে হয় আমার স্পিকার নড়ে গিয়েছে, সরি মাইক্রোফোন নড়ে গিয়েছিল। আচ্ছা ওকে, দেখেন অনুদান বিষয়টা হচ্ছে মানে বৈদেশিক সাহায্য আমরা দুই ভাবে পাই। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, একটা হচ্ছে অনুদান আর একটা হচ্ছে ঋণ। অনুদানটা আগে বলি, অনুদান ইটস কাইন্ড অফ হচ্ছে গিফট বা হচ্ছে ত্রাণ টাইপের একটা বিষয়, যেটা হচ্ছে আর রিটার্ন করতে হয় না। তো এটা আমরা যদি এক্সাম্পল বলি, বলেন তো একটা এক্সাম্পল বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে, একটা অনুদানের এক্সাম্পল বলেন তো কুইকলি। আচ্ছা, আমরা প্রচুর সময় নিচ্ছি, আর তো সময় আমাদের হয়তো হবে না। রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গাদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন সংগঠন আমাদেরকে যে টাকাগুলো দেয়, এগুলো সবই কিন্তু অনুদান। কেউ কিন্তু ইনভেস্ট করে না, ভালো করে বোঝেন, এবং কোনো ঋণও দেয় না যে পরে আবার তারা নিয়ে নেবে। হ্যাঁ, একদম সিম্পল বিষয়, তারা কি করে অনুদান দিচ্ছে। এটা এখনো পর্যন্ত কিন্তু অনেক দেশ থেকে আমরা মোটামুটি $2-3 বিলিয়ন কিন্তু আমরা প্রতি বছরে কিন্তু পাচ্ছি এখনো, যেটা কিন্তু 18-19 সালের দিকে কিন্তু হিউজ ছিল, আরো অনেক ছিল, কয়েক গুণ বেশি ছিল। আচ্ছা, এটা গেল অনুদান। আচ্ছা, অনুদানে আরো একটা এক্সাম্পল হতে পারে, রাশিয়া ইউক্রেন ওয়ারে ইউএসএ কিন্তু অনুদান দিচ্ছে, দেখছেন না? ইউএসএ অনুদান দিচ্ছে, এবং এই লাস্ট যে একটা $1 বিলিয়ন, সরি 1 বিলিয়ন একটু বেশি হবে না, আমার এক্স্যাক্টলি ভ্যালুটা মনে নেই, এই অনুদানটা দিতে গিয়েই কিন্তু জো বাইডেন কিন্তু ক্রাইসিসে পড়ে গেল, এমন একটা থ্রেট খাইলো যে সে আর প্রেসিডেন্ট থাকতে পারবে কিনা, এরকম একটা ক্রাইসিসে পড়ে গেল। সো এটা একটা পলিটিক্যাল ইস্যু এই জায়গায় ইনভলভ থাকে। এবার আসেন আমরা ঋণ নিয়ে কথা বলি। ঋণ আবার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শর্ত যুক্ত ঋণ, আরেকটা হচ্ছে শর্ত মুক্ত ঋণ। আচ্ছা, শর্ত যুক্ত ঋণ বলতে বোঝানো কি হচ্ছে, যে ঋণগুলোতে প্রচুর শর্ত অ্যাড করা থাকে। তো বড় আকারে দেখলে শর্তযুক্ত ঋণগুলো মূলত দেওয়া হয় ডেভেলপড কান্ট্রি গুলোকে, আর শর্ত মুক্ত ঋণগুলো কাদেরকে দেওয়া হয়, এলডিসি কান্ট্রি গুলোকে। শর্ত মুক্ত ঋণ দেয় এরকম একটা ব্যাংকের নাম বলেন তো, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে রয়েছে। আচ্ছা, আমি আপনার রেসপন্স করেন, আমি এখানে বলি। শর্ত যুক্ত ঋণের মধ্যে কি হয় দেখেন, ডেভেলপড কান্ট্রি গুলোর, রাইট, আইডিএ, থ্যাংক ইউ সো মাচ, আইডিএ। আচ্ছা, তো এদের কি হয়, এরা হচ্ছে দেখা যায় যে 1%, 1.2%, 1.5% এরকম একটা ঋণ মানে একটা সুদ নেয়। সেটা আবার দেখা যায় যে 5 বছর বা 10 বছর পরে হচ্ছে সেটা মানে সুদ নেওয়া শুরু হয়, এরকম মানে শর্ত একদম নাই বললেই চলে, এরকম একটা হচ্ছে ব্যাপার থাকে। কিন্তু শর্ত যুক্ত যে ঋণগুলো, সেখানে দেখা যায় যে বিভিন্ন রকম শর্ত দেওয়া হয় যে এগুলো 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 মানার পর তারপরেই হচ্ছে সেই ঋণটা সে পাবে, বা আবার সেটা শোধ করতে হবে, এরকম। আচ্ছা, ডাবল দুইটা হচ্ছে অ্যানালাইসিস থাকে। এখন শর্ত মুক্ত ঋণের আবার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে এই যে এলডিসির মাধ্যমে একটা পাওয়া যায়, আরেকটা শর্ত মুক্ত ঋণ আছে যেটা বর্তমানে পাওয়া যায়, সেটা হচ্ছে থ্রু চাইনিজ কোম্পানি, মানে এখানে গভর্নমেন্ট সরাসরি ইনভলভ। এই চায়না কোম্পানিও এখন বিভিন্ন দেশকে তারা এলডিসি বা ডেভেলপড এগুলা মানে না, তারা কথা হচ্ছে আমরা সরাসরি তোমাদের দেশে ইনভেস্ট করতে চাই, আমরা তোমাদের দেশে ডেভেলপমেন্ট বাড়াতে চাই। এই কারণে তারা করে কি, বিভিন্ন রকমের শর্ত ছাড়া বিভিন্ন ঋণ দেয়, বিনিময়ে তারা কি করে সেই দেশের ডেভেলপমেন্টের কাছে ইনভলভ হতে চায় এবং সেখান থেকে একটা ফায়দা নিতে চায়। আশা করি ঋণের দুটো বিষয় হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা মাঝে মাঝে শুনি ঋণ তো নিলাম ঠিক আছে,
কিন্তু ঋণ নেওয়ার পরে কি হয়, আর সেই ঋণ শোধ করতে পারি না। এখন এই যে ঋণ যে শোধ করতে পারি না, প্রথম আমাদেরকে জেনে দিতে হবে ঋণ সংকট গুলো কেন হয়। হ্যাঁ, এই ঋণ সংকট গুলো সম্পর্কে এখানে সুন্দর একটা নোট দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন। এটা নিয়ে ডিটেলস বললাম না। এখানে বিভিন্ন কারণ হতে পারে, আপনার ঋণ নিছেন ঠিকই, কিন্তু আপনার অলরেডি অবকাঠামোগত এত খারাপ ছিল, সেটা করতে গিয়ে দেখা গেল যে আপনার ঋণের টাকা দিয়ে আপনি মাত্র 50% অবকাঠামো করছেন, যার ফলে আপনি ভাবছিলেন ওখান থেকে আপনার একটা রিটার্ন আসবে, একটা প্রফিট আসবে, সেইটা না এসে উল্টা দেখা গেল আপনি ঋণ তো নিলেন সেটা সুদ তো দিতে হবে, উল্টা আপনার রিটার্নও আর আসতেছে না। দেখেন ভালো করে, রিটার্নও পাচ্ছেন না, আবার ঋণ ওইদিকে অলরেডি সুদ নেওয়া শুরু হয়ে গেল। এই যেটা ঋণ সংকট শুরু হয়ে গেল, এই ঋণ সংকটে কে পড়ছিল বলেন তো? ভেরি রিসেন্টলি একটা দেশ ঋণ সংকটে পড়লো, আবার সেখান থেকে বেরো হয়ে আসছে, রাইট, শ্রীলঙ্কা। আচ্ছা, আর এখানে একটা নোটস দেওয়া আছে যে ঋণ সংকট থেকে আমরা কিভাবে বের হতে পারি, এগুলো আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে অগ্রাধিকার। আচ্ছা, এটা আমরা অলরেডি সামনে পড়ছি না? অগ্রাধিকারমূলক বাজার ব্যবস্থা মানে হচ্ছে সেই জিএসপি আর জিএসপি প্লাস। এটা আসলে পড়ানোর কিছু নাই, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বলতে মূলত বোঝানো হচ্ছে, এক আগে যদি আমরা বলি সেটা হচ্ছে ফরেন ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট। এটা আমরা গতকালকে কিন্তু খুব ভালোভাবে পড়ছি, সুতরাং আজকে খুব বেশি পড়বো না। ব্যক্তিগতভাবে যে ইনভেস্টমেন্ট গুলো হয় বা হচ্ছে প্রতিষ্ঠান থেকে যে ইনভেস্টমেন্ট গুলো হয়, মানে একটা দেশের কোম্পানি আরেকটা দেশে যে ইনভেস্টমেন্ট করে, সেটাই হচ্ছে এফডিআই। সরকার ইনভলভমেন্ট খুব একটা থাকে না। তো এখানে আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা গুলা কি, এতে করে কি লাভ হয়, পয়েন্টস দেওয়া আছে। আপনারা যেহেতু অলরেডি রচনা এসে লেখার প্র্যাকটিস আপনাদের হচ্ছেই, এগুলোকে এক্সপ্লেনেশন আপনারা করতে পারবেন, এখানে আর সময় দিলাম না। কিন্তু বিদেশি বিনিয়োগের ফলে কিছু সমস্যাও তৈরি হয়, সেটাও এখানে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। 10টা পয়েন্ট আপনি চাইলে 5 পৃষ্ঠাও লিখতে পারবেন। তো এটা আমি আর ব্যাখ্যা করলাম না। অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। এমএফএন যেটাকে বলে হচ্ছে, কুইকলি বলেন তো এমএফএন মানে আপনারা কি বোঝেন, একটু কুইকলি বলেন। মোস্ট, আমি তো বলবোই, ফেভারড নেশন, আপনারা কি বলতেছেন? আচ্ছা, আর কয়েক সেকেন্ড একটু দেখি। এইটা কিন্তু একটা বিসিএস এ আসছিল, হ্যাঁ, মোস্ট প্রবাবলি 43 অথবা 44, আমার এক্স্যাক্টলি মনে নেই। সেই বিসিএস এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল, এবং প্রচুর মানে খুব ভালো ভালো স্টুডেন্ট, ইনফ্যাক্ট তারাও কিন্তু এটা হচ্ছে ভুল করছে। হ্যাঁ, 43-এই আসছিল, মনে পড়ছে আমার। তো দেখেন এইখানে মোস্ট ফেভার্ড নেশন কথাটা শুনলে আসলে মনে হচ্ছে যে মনে হয় যে নেশনটা হচ্ছে খুব বেশি ফেভার করবে, বা হচ্ছে যে নেশনকে খুব বেশি ফেভার করা হবে, এরকম কিছু বোঝাচ্ছে। আসলে ব্যাপারটা পুরাই উল্টা। মোস্ট ফেভার্ড নেশন বলতে বোঝানো হয় এই যে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা যেটা রয়েছে, এইটার আন্ডারে যে 195টা দেশ রয়েছে, এই 195টা দেশের জন্য যে বাণিজ্যিক ব্যবস্থা থাকবে, যে বাণিজ্যিক এক্সচেঞ্জ ব্যবস্থা থাকবে, এইটা পুরোটাই একক টাইপের হবে। মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্য ব্যবস্থা হবে, ইন্ডিয়ার সাথে পাকিস্তানেরও সেম বাণিজ্য ব্যবস্থা হবে। আবার মনে করেন বাংলাদেশের সাথে মায়ানমারেরও সেম বাণিজ্য ব্যবস্থা হবে, বাংলাদেশের সাথে চায়নারও সেম বাণিজ্য ব্যবস্থা হবে। মানে কেউ ন্যূনতম কোনো বেশি আরেকটা দেশের চেয়ে এক্সট্রা কোনো ফেভার পাবে না। ঠিক উল্টা, ভালো করে বোঝেন, প্রত্যেকটা দেশই আরেকটা দেশের কাছ থেকে ঠিক সেইটুকু ফেভারই পাবে, সেইটুকু সাপোর্টই পাবে, যেই সাপোর্টটা অন্যান্য দেশগুলো পেয়ে থাকে। কোনো ডিফারেন্ট কোনো সুযোগ সুবিধা এই জায়গা থেকে পাবে না। WTO এই কথাটাই বলতেছে, এই WTO যে সদস্য 195টা দেশ, তাদের জন্য, যে সকল দেশকে একই ফেভারে দেখতে হবে, এবং সেই ফেভারটা কি হবে, সর্বোচ্চ ফেভার হবে, সেটা কি মোস্ট ফেভার, এবং সেটা সবার জন্য সেম। তবে দুইটা দেশ চাইলে এই মোস্ট ফেভার নেশন চুক্তি থেকে বের হয়ে আসতে পারে। তার একটা ছোট্ট এক্সাম্পল দেই। ইন্ডিয়া পাকিস্তান 2000 2018 সালে যখন তারা হচ্ছে একটা যুদ্ধে জড়ে গেল, যে সিয়াচেন বা হচ্ছে ওটা কি বলে বেলুচিস্তান থেকে, যখন একজন আরেকজনের উপর একটা হেলিকপ্টার হামলা করলো, আশা করি আপনারা দেখছিলেন সেই সময় বা শুনছিলেন। এই ঘটনাটা ঘটার পর কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সাথে এই মোস্ট ফেভারেট নেশন, এই যে চুক্তিটা, এখান থেকে বের হয়ে আসে। হ্যাঁ, তো এই কাজটা অনেকে চাইলে করতে পারে, দ্বিপাক্ষিক ভাবে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু কেউ যদি চুক্তি করতে চায়, বৈদেশিক দারিদ্রতা বলতে বোঝানো হচ্ছে যে দারিদ্র যে ব্যবস্থা বা দারিদ্র যে জীবন ব্যবস্থা, এইটা এখন আর কোনো দেশীয় বা একটা একক অবস্থায় নাই, ইনফ্যাক্ট আঞ্চলিক অবস্থাতেও নাই, এখন সারা বিশ্বেই কিন্তু এটা একটা একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং এইটার
অনেক চিন্তা করে, যেমন শুরুতে যদি বলি এমডিজি একটা গোল নেওয়া হয়েছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এইটা নিয়ে যখন অ্যানালাইসিস করা গেল তখনই কিন্তু একটা দারুণ একটা থিওরি বা তত্ত্ব বের হয়ে আসছে। সেটা কি? নর্থ পোল বা হচ্ছে নর্থ সাউথ লাইফ ডিফারেন্স। হ্যাঁ, এটা কিরকম আমি যদি এখানে একটু ছোট্ট করে আঁকানোর চেষ্টা করি, এটা হচ্ছে ধরেন ইউরোপ, এটা তো রাশিয়া, এই যেটা মধ্য এশিয়া, এটা ধরেন এশিয়া, এই জায়গাটা হচ্ছে আফ্রিকা, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে লাতিন আমেরিকা। আচ্ছা, এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা হচ্ছে লাতিন আমেরিকা, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে এশিয়া, আর এইখানে আছে ওশেনিয়া। ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ আমি আঁকালাম, আমি কুইকলি, একদম খুব ভালো হলো এমন না, কিন্তু আশা করি মানে কাছাকাছি গেল, বুঝতে পারতেছেন আপনারা মানে কোনটার কোন লোকেশন। আমি যদি এইভাবে এই বরাবর যদি একটা দাগ টানি, ভালো করে খেয়াল করেন, এভাবে যেটা দাগ টানি, খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে নর্থ আর এইটা হচ্ছে সাউথ। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এই যে নর্থের যে কান্ট্রি গুলো আছে, নর্থ আমেরিকা, কানাডা, এইদিকে ইউরোপ, এইদিকে এশিয়ার উপরে যে দেশগুলো, এরা সবাই কিন্তু হচ্ছে, এখানে কিন্তু দারিদ্রতা খুব একটা নাই এবং সবাই মোটামুটি রিচ বা রিচ লাইফস্টাইল দ্বারা লিড করে। কিন্তু নিচে যেগুলা আছে, ল্যাটিন আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া তুলনামূলক এখন একটু বের হয়ে আসছে, বাট এই যে এরিয়াটা, এটা পুরোটাই কিন্তু পোর। হ্যাঁ, কিন্তু চিন্তা করে দেখেন, এই ঘটনাটা কিন্তু খুব বেশি দিন আগে না। এই যে 1600 শতক, মানে ওই যে কি যেন ঘটনাগুলো, সাম্রাজ্যবাদের পর, নেপোলিয়ন বোনাপার্টের যে সাম্রাজ্যবাদের থিম, সেখান থেকে বের হয়ে আসার পর পৃথিবী যখন কলোনিয়ালিজমের দিকে চলে গেল, এই যে এখানে যে পর্তুগাল, ব্রিটিশ, এই যে এই জায়গায় চিন্তা করেন, এখানে যে পর্তুগাল, তারপরে এই যে ফ্রান্স, এখানে হচ্ছে ব্রিটিশ, তারপরে হচ্ছে স্পেন, এরা কি করলো সমানে, এই যে এই লাতিন আমেরিকা, আফ্রিকা, আমরা তো জানি এখানে না প্রচুর সম্পদ ছিল, প্রচুর, ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াতেও। এই সম্পদগুলোকে কি করলো তারা? নিজেদের এদিকে নিয়ে চলে গেল, নিজেদের এদিকে নিয়ে চলে গেল। যার ফলে এখন এসে আমরা দেখতে পাচ্ছি যাবতীয় যত সম্পদ ছিল সব চলে গেছে এই নর্থে, এবং তারা এখন ধনী। আর এই যে যাদের সম্পদ, যাদের অন করার কথা ছিল, তারা এখন মানে কাঙ্গাল, তারা এখন হয়ে গেছে পোর। এই কারণে আপনি যে কোনো ডকুমেন্টারি বলেন, বইতে পড়তে যান, দেখবেন উপরের এগুলা সবকিছুই হচ্ছে তারা রিচ ফ্যামিলি। ইনহেরেন্টলি কিন্তু এরা রিচ না, এরা শোষণ করে এখন তারা রিচ হয়ে গেছে। আর নিচের যারা আছে এরা হয়ে গেছে এখন পোর। দেখেন ভালো করে কিন্তু ক্রাইসিসটা বোঝেন, নর্থ পার্ট হচ্ছে রিচ, সাউথ পার্টটা হচ্ছে পোর। এই যে বৈদেশিক দারিদ্র্যের যে এই ম্যাপটা যখন বের হলো, তখন কি হইলো, এমডিজি থেকে সরে এসে পৃথিবী বুঝতে পারলো যে এমডিজি দিয়ে আসলে এটা সলভ করা সম্ভব না। কারণ কি, এমডিজি সব দেশকে সমানভাবে দেখতেছে, যেটা দেখতে গিয়ে দেখতেছে ইউএসএ কে আপনি যেভাবে ট্রিট করবেন, সাউথ আফ্রিকার একটা দেশকে আপনি, সরি মানে আফ্রিকার একটা দেশকে সেভাবে ট্রিট করতে পারেন না। যদি করেন তাহলে আপনি সেভাবে কিন্তু ডেভেলপ করতে পারবেন না, কারণ সে সেই দেশে হয়তো খাবারই ঠিক মতো পায় না, সে এমডিজি গোল কি মিট করবে? সম্ভব নাকি? এই কারণে সেখান থেকে বের হয়ে এসে এসডিজি নেওয়া হলো। আজকে এসডিজি খুব বেশি পড়বো না, তার বড় কারণ হচ্ছে আপনারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে এসডিজি পড়েছেন, বা যে যার কাছে যে নোট আছে সেটা দেখে নেবেন। 17টা গোল, আর কয়টা, 169টা তো না সূচক, সূচক কয়টা? এই যে বিষয়টা গেল, এই যে এই এই জিনিসগুলাকে এমন ভাবে করা হলো যে প্রত্যেকটা দেশের জন্য মানে গোলগুলো সেম। ভালো করে খেয়াল করেন, এই 17টা গোল কিন্তু প্রত্যেকটা দেশের জন্য সেম, ঠিক এমডিজির মতোই, কিন্তু সূচকগুলো দেশ ভিত্তিক ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এবং এটা নির্ধারণ করে দেওয়া হবে যে কার কত মাত্রা হলে বোঝা যাবে যে সে এখন এসডিজি গোলটা ফিল আপ করছে। এক একটা গোলের আসপেক্টে কিন্তু অনেকগুলো করে সূচক রয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমরা এত ডেপথে কেন পড়বো? আমরা এত ডেপথে অন্য দেশের জন্য আর পড়বো না, আমরা পড়বো কোন দেশের জন্য? আমরা পড়বো বাংলাদেশের জন্য। এসডিজি বাংলাদেশ ডট গভ নামে একটা ওয়েবসাইট আছে, আপনাদের কি আসিফ ভাই দেখাইছে? দেখানোর কথা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন কিন্তু এসডিজি বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট আছে, সেইখানে যদি আপনি যান, বাংলাদেশ এই মুহূর্তে এসডিজির কয়টা গোল ফিল আপ করলো, বা প্রতিটা গোলের অ্যাসপেক্টে কতগুলো সূচক ফিল আপ করছে, বর্তমানে কোনগুলোর কি অবস্থা, সব ওইখানে ডিটেলস দেওয়া আছে। ওইগুলো আপনারা একটু কষ্ট করে 1 ঘন্টা যদি একটু চোখ বুলে নেন, অনেকগুলো উপকার হবে আপনার। প্রথম যে উপকারটা হবে, আপনার এসডিজি সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে,
দ্বিতীয় যে উপকারটা হবে, আপনার প্রচুর কন্টেন্ট পাবেন যেটা আপনাকে এসে লেখার সময়, রচনা লেখার সময় বা যে কোনো ফ্রি হ্যান্ড কিছু লেখার সময়, ইনফ্যাক্ট এম্পিরিক্যাল ইস্যু, সেটা বাংলাদেশ বিষয়গুলির 20 মার্কের প্রশ্ন হোক বা আন্তর্জাতিক বিষয়গুলির 15 মার্কের প্রশ্ন হোক, সেগুলো লেখার সময় আপনার প্রচুর পয়েন্টস পাবেন। আমাকে একটু বলেন তো, আসিফ ভাই কি দেখাইছে ওয়েবসাইটটা, এসডিজি বাংলাদেশের ওয়েবসাইটটা? এইটা আপনাদের, এটা একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এসডিজি ট্র্যাকার, রাইট, ওটাই এসডিজি বাংলাদেশ যে ওয়েবসাইটটা, সেখানে এই ট্র্যাকারটা ছিল। হ্যাঁ, তো ওইটা একটু আপনারা একটু দেখে নেবেন, এতে করে আপনাদেরই অনেক মানে নলেজ এনরিচড হবে। আচ্ছা, আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি। এখন মাত্র কয়েকটা জিনিস আমাদের বাকি আছে অর্থনীতির চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে পেটেন্ট। পেটেন্ট বিষয়টা কি? পেটেন্ট বিষয়টা হচ্ছে সচরাচর যেটা হচ্ছে দেখা যায়, হ্যাঁ, সেই জিনিসটারই মূলত হচ্ছে পেটেন্ট হয়। আবার একদম দেখা যাবে ব্যাপারটা এমন না, মানে দেখা করলে হয়তো বুঝতে পারবেন, মানে এক্সিস্টেন্সিয়াল বিষয়টা রয়েছে, তার দেখা যদি নাও যায় এক্সিস্টেন্সিয়াল ব্যাপারটা থাকবে, এরকম একটা বিষয়কে পেটেন্ট বলা হচ্ছে, যেটার মালিকানা একক বা কোনো একটা গ্রুপের হবে। সেটা কিভাবে হবে? প্রথম ঘোষণা করবে, নিজের নামে স্বীকৃত করে নিবে, এইটুকু বুঝলেই প্যাটার্ন সম্পর্কে বোঝা শেষ। সিম্পলি একটা এক্সাম্পল দেই, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। রেডিও কে আবিষ্কার করছে বলেন তো? কুইক রেসপন্স, রেডিও কে আবিষ্কার করছে? আচ্ছা, আমরা জানি রেডিও আবিষ্কার করছে মার্কনি, কিন্তু আমরা এটাও জানি যে বাংলাদেশে বা ভারতীয় বাংলাদেশে রেডিও আবিষ্কার করছিলেন কে? জগদীশ চন্দ্র বসু। কিন্তু জগদীশ চন্দ্র বসু কিন্তু এটা বলেনি। পেটেন্টের যে জিনিসগুলা, পয়েন্টগুলা ভালো করে খেয়াল করেন। প্রথমে ঘোষণা করতে হবে, যেটা জগদীশ চন্দ্র বসু করেনি, কিন্তু মার্কনি ঘোষণা করে ফেলছিল যে তিনি রেডিও আবিষ্কার করছেন, এবং পাশাপাশি তিনি নিজের নামে সেটা স্বীকৃত করে নিচ্ছেন। যার ফলে জগদীশ চন্দ্র বসু কেন, পৃথিবীর আর যেই এটা আবিষ্কার করুক না কেন, এটার পেটেন্ট কিন্তু চলে গেছে অলরেডি জগদীশ চন্দ্র বসুর কাছে, সরি মার্কনির কাছে। পেটেন্টটা আসলে এইভাবে কাজ করে। এবং এই যে প্যাটেন্টটা, এই প্যাটেন্টটা যখন একজনের নামে যখন হয়ে যায়, সেইটা সে কিন্তু অন্যান্য যারা ইউজ করবে তাদের কাছে সেটা সেল করতে পারে। মানে ধরেন যে রেডিও আবিষ্কার হলে পরে তো আরো অসংখ্য কোম্পানি রেডিও বানাইছে, তাই না? তারা কিন্তু মার্কনির কাছ থেকে সেই সত্যটা কিনে নেবে, সেই প্যাটেন্টটা কিনে নেবে, এবং তার বিনিময়ে সে যতগুলো পিস বানাবে, ধরুন যদি 100 পিস যদি সে রেডিও বানায়, প্রতি পিসের জন্য সে একটা পার্সেন্টেজ দিবে। এইভাবেও হচ্ছে পেটেন্ট সেল হয়। আরেকটা ভাবে সেল হয়, সেটা হচ্ছে একক ভাবে, যে ঠিক আছে আপনি আমাকে 10 মিলিয়ন টাকা দিয়ে দেন একবারে, বিনিময়ে আপনি এখন এরপর থেকে শত শত বছর যতবার খুশি আপনি এটা ইউজ করেন, আমি আর আপনাকে কোনো ক্লেম করতে পারবো না। শর্ত একটা থাকবে, সেটা কি? আপনি অন্য কোনো কোম্পানিকে এটা দিতে পারবেন না। অন্য কোনো কোম্পানি যদি এটা আবার বানাতে চায়, তাহলে কিন্তু তাকে আবার এসে ওই প্যাটেন্টের যে ব্যক্তিটা বা যে গ্রুপটা, তার কাছ থেকে এসে কিনতে হবে। আশা করি প্যাটেন্ট বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। প্যাটেন্টটা মোটামুটি দেখা যায় বা এক্সিস্টেন্সিয়াল যে ব্যাপারটা ফিল করা যায়। যেমন আরেকটা যদি এখানে এক্সাম্পল দেওয়া যায়, যেমন হচ্ছে পাটের যে জিনতত্ত্ব আবিষ্কার করলেন মাকসুদুল্লাহ, হ্যাঁ, উনি যে আবিষ্কার করলেন, এরপরে কিন্তু পাটের জিনোম নিয়ে আরো অনেক কাজ হয়েছে, কিন্তু বাকি যারা কাজ করতেছেন তারা কিন্তু এই যে ইনাকে মেনে নিয়েই কিন্তু এই কাজগুলো করতেছেন, বা তাদের যে রিসার্চ, সেই রিসার্চে কিন্তু তাকে কিন্তু অ্যাড করে দিচ্ছেন। এটাই মূলত বোঝানো হচ্ছে পেটেন্ট। আরেকটা হচ্ছে কপিরাইট। কপিরাইটটা মেইনলি হয় হচ্ছে যেটা দেখা যায় না, ইনট্যানজিবল যে বিষয়গুলো। কিরকম সেটা? ধরেন গান, কোন একটা নৃত্য, কোন একটা যে কোনো কিছু হতে পারে। এই বিষয়গুলো যেমন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বা হচ্ছে নজরুল সঙ্গীত, বা ধরেন তাহসানের গান, অর্ণবের গান, এগুলো সবই হচ্ছে কি কপিরাইটের মধ্যে পড়বে। আপনি চাইলেই তাহসানের গান কিন্তু গাইতে পারবেন না। হ্যাঁ, নর্মালি কিন্তু সচরাচর এখানে কপিরাইট ক্লেম করা হয় না, কিন্তু আপনি যদি নিজেকে এইভাবে ক্লেম করেন, একটা গান গাইলেন, ধরেন আলো আলো, আপনি এই গানটা গাইলেন, হ্যাঁ, বললেন তো আলো আলো এই গানটা কার? আলো গান, সরি, আলো গানটা কার? শুনছেন কেউ? তাহসানের। আচ্ছা, আর এই গানটা আপনি গাইলেন এবং বললেন এটা আমারই গান, এটা আমি মানে আমি প্রথম গাইলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে? তাহসান চাইলে আপনার নামে কপিরাইট ক্লেম করতে পারবে, বিনিময়ে আপনাকে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট মানে তাহসানকে দিতে হবে, এবং এটা কিন্তু লিগাল আইন। সেটা তাহসান বাংলাদেশের যে ল এন্ড এনফোর্সমেন্ট, সেখানেও ক্লেম করতে পারে, ইন্টারন্যাশনাল যে ল এন্ড এনফোর্সমেন্ট রয়েছে, যে আদালত রয়েছে, সেখানেও ক্লেম করতে পারে। দুই জায়গাতেই কিন্তু তাহসান এই কাজটা করতে পারে। হ্যাঁ, তো কিন্তু
সচরাচর এই ধরনের কাজ কম হয়, কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে শুনি। কারণ ভেরি রিসেন্টলি ইন্ডিয়া কাজী নজরুল ইসলামের একটা গানকে নিয়ে কিন্তু মানে অনেকখানি ম্যানিপুলেশন করছে, আপনারা হয়তো দেখছেন। সেটা নিয়ে কিন্তু একটা কপিরাইট ক্লেম কিন্তু হয়েছিল। পরে এখনো সেটা নিয়ে বিভিন্ন রকম কথা চলতেছে। তো আবার করোনার মধ্যে একটা হয়েছিল, আম, চঞ্চল চৌধুরী আর হুমায়ুন আহমেদের দ্বিতীয় ওয়াইফ, কি যেন নাম, হুমায়ুন আহমেদের দ্বিতীয় ওয়াইফ শাওন, হুমায়ুন সরি চঞ্চল চৌধুরী আর শাওন একটা গান গাইলো। আহ, তারা দুজন যে সেটাকে আবার হচ্ছে কপিরাইট ক্লেম করলো কে, আরেকটা কি যেন একটা কোম্পানি, চাকা না কি যেন নাম, ভুলে গেছি তাদের নাম। তো গিয়ে দেখা গেল কি এই গানটা আসলে আরো বহুত আগেই লোকগীতি নামে কিন্তু ময়মনসিংহের দিকে চালু ছিলই। উল্টা আরো কপিরাইট ক্লেম করতে গিয়ে তারা নিজেই সেখানে ধরা খেয়ে গেছিল। মানে এইটাই হচ্ছে মানে মেনলি বোঝাতে চেষ্টা করতেছি যে ইনটেনজিবল যে জিনিসগুলো আর্ট, আচ্ছা এটা কিন্তু সবসময় ইনটেনজিবল হবে এমনও না, একটা আর্টও হতে পারে, একটা চিত্র, যেমন পাবলো পিকাসোর একটা চিত্র এইরকমও হতে পারে। এই জিনিসগুলোকে মূলত হচ্ছে কপিরাইট বলা হচ্ছে। যে এরপরে এই পিকাসোর ছবি আরো অনেকে অসংখ্য কপি করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মূল যেটা সেটা অনলি একটাই, তাহসান অনলি একটাই, অর্ণব একটাই, আবার হচ্ছে মিলাও একটাই। তো রিসেন্টলি এখন কি চলতেছে, আচ্ছা যাবে এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, সময় আমাদের যত কম। লাস্ট পয়েন্ট হচ্ছে ট্রেডমার্ক। ট্রেড মার্ক এখানেই বোঝা যাচ্ছে, দেখেন ট্রেড মানে হচ্ছে বিজনেস, আর মার্ক মানে হচ্ছে কোনো একটা সাইন। তার মানে হচ্ছে এমন একটা সাইন যেটা ইউজ করে বিজনেস করা হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে ট্রেডমার্ক। তার মানে কোনো একটা সাইন দ্বারা যে কেউ যারা কোন একটা বিজনেস করে সেইটাকে যদি অন্য কেউ ইউজ করতে চায়, তাহলে সেটা সেই সেই ট্রেডমার্ক বরখেলাপ করার জন্য তার নামে কিন্তু কেস করা যায়। যেমন ওই যে কিউট যে তেল বা বিভিন্ন রকমের শ্যাম্পু ছিল, বলে না যে হলোগ্রাম মার্কা যুক্ত দেখে হচ্ছে কিনবেন, সেটা হচ্ছে এক ধরনের ট্রেডমার্ক। বা মনে করেন যে এই যে চিহ্নটা, এটা এটা কিসের চিহ্ন বলেন তো, ম্যাকডোনাল্ডের চিহ্ন। এইটা কিন্তু এটা অন্য কেউ যদি চাই এটা কিন্তু কপি করতে পারবে না। বা মনে করেন এই যে জি, জি হচ্ছে গুগলের হচ্ছে চিহ্ন, এটা কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না। বা হচ্ছে আহ আমি তো হয়তো ভালো ছবি আঁকাতে পারি না, এরকম টুইটারের একটা ছবি, এখন তো এক্স হয়ে গেছে, এখন অবশ্য কি এরকম জানি না। বা বিকাশের একটা ধরেন ট্রেডমার্ক আছে। এই যে জিনিসটা ধরেন বিকাশের যে ট্রেডমার্ক, এইটা কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না। এটা যদি অন্য কেউ ইউজ করে তাহলে কিন্তু কি হবে, তার নামে বিকাশ চাইলে ক্লেম করে দিতে পারবে। এই বিষয়টাকে বলা হচ্ছে ট্রেডমার্ক। যে বিজনেসের উদ্দেশ্যে যে ধরনের মার্ক ইউজ করা হয়, সেটা যখন কোনো একটা কোম্পানি তার নিজের নামে করে নেয়, তখন সেটা যদি অন্য কেউ করে তাহলে সে কি ট্রেডমার্ক লঙ্ঘন করলো, তার এগেইনস্টে কিন্তু চাইলে সেই কোম্পানি ক্লেম করতে পারে। আচ্ছা মোটামুটি, ও থ্যাংক ইউ দেওয়ার আগে আমি লাস্ট দুটা জিনিস ভুলে গেছি, একদম লাস্টে অ্যাড করতে ভুলে গেছি, খুব সংক্ষেপে বলে দিই। হ্যাঁ সরি, আমি রিয়েলি সরি, এটা অ্যাড করতে ভুলে গেছি। এমবার্গো। এমবার্গো কি? এমবার্গো হচ্ছে সরাসরি বাধা। ধরেন ইউএসএ একটা দেশ, ইরান একটা দেশ, ইউএসএ ইরানকে এমবার্গো দিল। এমবার্গো দেওয়ার ফলে কি হবে, ইউএসএ এর সাথে ইরানের বিজনেস হবে না, শুধু এমন না, ইরান ইউএসএ এর সাথে যারা যারা সম্পর্কযুক্ত যে কান্ট্রি গুলো যারা ইউএস এর সাথে বিজনেস করে, তারা কেউ আর ইউএস এর সাথে বিজনেস করতে পারবে না। যদি করে তাহলে কি হবে, ইউএসএ তাদের সাথে আর বিজনেস করবে না। এই যে বিজনেস যে বাধাটা, সেটাকে বলা হচ্ছে এমবার্গো। আর একটা কি হচ্ছে ইকোনমিক স্যাংশন। ইকোনমিক স্যাংশনটা কিরকম, অর্থনৈতিক বাধা। কিরকম, যে আপনি চাইলে বিজনেস করতে পারেন, ধরেন এ একটা দেশ, বি একটা দেশ, ধরেন যে এটা ইন্ডিয়া, এটা রাশিয়া, আর এটা হচ্ছে ইউএসএ। ইউএসএ যদি এখন রাশিয়াকে অলরেডি ইকোনমিক স্যাংশন দিয়ে ফেলছে, যার ফলে রাশিয়া কি কি হারাইছে দেখেন। এখানে সব থেকে যেটা জরুরি এই জায়গায় হয় সেটা হচ্ছে সুইফট। তো সুইফটের মাধ্যমে মূলত হচ্ছে ডলারে এক্সচেঞ্জ করে সব সব দেশ বিজনেস করে। কিন্তু ইউএসএ করলো কি, রাশিয়ার সব থেকে বড় বড় যে ব্যাংক গুলো আছে সেই ব্যাংকগুলোর উপরে ইকোনমিক স্যাংশন দিয়ে দিল। এই স্যাংশন দেওয়ার ফলে যেটা হলো, সেই ব্যাংকগুলো আর সুইফট ইউজ করতে পারতেছে না, যার ফলে রাশিয়ার সঙ্গে প্রত্যেকটা দেশের, যে সমস্ত দেশের কিন্তু এই সুইফটের দ্বারা যে বিজনেস করার কথা ছিল, ডলার এক্সচেঞ্জ করার কথা ছিল, সেটা আর পারতেছে না। এইটাকে বলা হচ্ছে ইকোনমিক স্যাংশন। মানে বিজনেস করতে পারবেন, আপনি যদি রাশিয়ার সাথে রুবেলে বিজনেস করতে চান পারবেন, যেটা হচ্ছে ইয়ে করতেছে, ইন্ডিয়া করতেছে। আপনি ইউএনএ বিজনেস করতে পারবেন, যেটা চায়না করতেছে। আপনি ইউএনএ বিজনেস করেন, রুবেলে বিজনেস করেন, রুপিতে বিজনেস করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ইকোনমিক স্যাংশন দিলে আপনি টাকা পয়সা রিলেটেড এই বিজনেসটা আর করতে পারবেন না। আরেকটা হচ্ছে বিজনেস স্যাংশন, হচ্ছে বাণিজ্যিক বাধা।
বাণিজ্যিক বাধাতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে আপনি পুরোপুরি মানে এক ঘরে করে ফেলা, এই দেশের সাথে অন্য কোনো দেশই আর কোনো রকম বাণিজ্য করতে পারবে না, যেই কাজটা কিন্তু এটাও রাশিয়ার সাথে এবং ইরানের সাথে। এখানে এক্সাম্পলটা এরকম হবে, ইউএসএ, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে রাশিয়া। আবার কিন্তু এখানে একটা ব্যাপার আছে, চায়না কিন্তু এগুলা মানে না, যার ফলে দেখবেন ইরানের সাথে চায়নাও বিজনেস করতেছে, রাশিয়াও বিজনেস করতেছে, এরা হচ্ছে এটা মানে না। তাই কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু চাইলেই কিন্তু রাশিয়ার সাথে বিজনেস কিন্তু করতে পারতেছি না। তার বড় কারণ কি, এই যে ইকোনমিক স্যাংশন দিচ্ছে তার পাশাপাশি বিজনেস স্যাংশন দিচ্ছে। আচ্ছা, এটা আমরা কেন করলাম, এক লাইন বা দুই লাইন আমি একটু বলি। এটা করলাম আমরা এই কারণে, আপনারা হয়তো অলরেডি জানেন যে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে টাকা পয়সা, এটা তো মেইনলি 2027 সাল থেকে আমরা মানে ধার শোধ করা শুরু করব। তবে ইনিশিয়ালি আমাদের 180+ মিলিয়ন ইউএস ডলারের একটা ইনিশিয়াল একটা টাকা, হ্যাঁ, মানে এই টাকাটা আমরা রাশিয়াকে দিতে চাই। কারণ কি, এখনো মানে 27 সাল পর্যন্ত আমরা যদি রাশিয়ার টাকা শোধ করি কোনো সুদ অ্যাড হবে না, ভালো করে বোঝেন। 27 সালের পর যদি আমরা টাকা দেই তাহলে সেখানে কি হবে, সুদ সহ অ্যাড হবে, তখন আমাদের টাকার মান অনেক বেড়ে যাবে, কিন্তু সরি টাকায় বেশি দিতে হবে। এই যে 180+ মিলিয়ন যে টাকাটা রাশিয়াকে আমাদের দেওয়ার কথা ছিল বিভিন্ন পারপাসে, যে প্রোডাক্ট গুলো যে আসছে, বিভিন্ন রকমের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে জিনিসপত্র গুলো আসছে, এই টাকাটা কিন্তু বাংলাদেশ কিন্তু দেখেন, বাংলাদেশ কিন্তু এই টাকা রেডি করে ফেলছে, সেটা আজকে না, 2022 সালে। এটা একটু একটু মনোযোগ দিয়ে শুনুন, 2022 সালে বাংলাদেশ এই টাকাটা রেডি করে ফেলছে, কিন্তু বাংলাদেশ এই টাকাটা রাশিয়াকে দিতে পারতেছে না। কারণ কি, বাংলাদেশ যে চ্যানেলের মাধ্যমে রাশিয়াকে দিবে সে প্রত্যেকটা চ্যানেলে হচ্ছে সুইফট লাগে, এবং রাশিয়ার তো সুইফট নাই, এই কারণে বাংলাদেশ এই টাকাটা রাশিয়াকে দিতে পারতেছে না। গত 2 বছরে এই টাকা মানে লাস্ট আমি একটা নিউজ পড়লাম, নিয়ার অ্যাবাউট $400 মিলিয়ন হয়ে গেছে। জাস্ট ইমাজিন করেন, $180 মিলিয়ন টাকাটা শুধুমাত্র বাড়তে বাড়তে, টাকা কিন্তু ওইটাই মানে আমাদের কিন্তু যে লোন নিছিলাম বা আমরা যে টাকাটা ইনভেস্ট হিসেবে নিছিলাম সেই টাকাটাই এখন সুদ সমেত বা বিভিন্ন আসপেক্ট থেকে বাড়তে বাড়তে সেটা $400 মিলিয়ন হয়ে গেছে। এবং মজার বিষয়, আমাদের সরকার $400 মিলিয়ন রেডি করে ফেলছে যে ওকে ফাইন, তাও আমরা রাশিয়াকে টাকা দিতে চাই, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত কোনো রাস্তা দেখাতে পারেনি। এই কারণে কিন্তু বাংলাদেশ সরকার এবারে গিয়ে চায়নার সাথে কিন্তু চুক্তি করতেছে ইউয়ান দিয়ে এক্সচেঞ্জ করবে। তখন কি হবে, ইউয়ান দিয়ে এই যে $400 মিলিয়ন, এটা ইউয়ানে কনভার্ট করে ইউয়ান থেকে রাশিয়াকে দিবে। যদি না দিতে পারে 25 সাল আস্তে আস্তে এই 400 মিলিয়ন 500 মিলিয়ন হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন যে ইকোনমিক স্যাংশন কত বাজে রকম ইম্প্যাক্ট ফেলতে পারে। ইউএস এর হয়তো কিছুই যায় আসতেছে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যেটার গুরুত্বপূর্ণ একটা ভুক্তভোগী আমাদের দেশ, যেখানে দেখেন আমাদের $180 কিন্তু ছিল, সরি $180 মিলিয়ন কিন্তু ছিল, কিন্তু আমরা সেটা দিতে পারিনি, আমরা দেরি করার কারণে আমাদেরই লস হইলো। তো এগুলোই আজকে ইকোনমিক পলিসির মধ্যে এগুলোই ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই পর্যন্তই, আগামী কোনো সেশনে আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে।